আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসির আইসিটির নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসটা তুমি এইচএসসি 24, 25, 26 সবার জন্যই। কারণ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায়ের একদম বেসিক থেকে আলোচনা শুরু হবে, একদম অ্যাডভান্স পর্যন্ত আলোচনা শেষ হবে। এই আমাদের চতুর্থ অধ্যায়ের আলোচনা। তো 2 থেকে 3টা পর্বে আমরা এই অধ্যায় 2টা পর্বে আমরা এই অধ্যায় সম্পূর্ণ সমাধান হয়ে যাবে বেসিক, এমসিকিউ এবং সিকিউ। সো আজকের ক্লাসে আমরা মেইনলি আলোচনা করব এই চতুর্থ অধ্যায়, অর্থাৎ আমাদের যে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML সেই অধ্যায়ের প্রথমে বেসিক আলোচনা করব, তার পরবর্তীতে আমরা তার উপরে এমসিকিউ প্র্যাকটিস করব। এবং এর পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের যে অ্যাডভান্স জিনিসগুলো আছে, যেমন হচ্ছে টেবিল তৈরি করা, তারপর হচ্ছে হাইপারলিঙ্ক করা, লিস্ট, নেস্টেড লিস্ট, সেগুলো আমরা দেখব আমাদের সৃজনশীল ক্লাসে। সো 2টা পর্বে তোমার এই চতুর্থ অধ্যায়ের পুরাপুরি প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো বুঝতেই পারছো ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তো সেজন্য তুমি যদি জাস্ট ভিডিওটা শেয়ার করে রাখো এবং পরবর্তীতে যখন আবার তোমার চতুর্থ অধ্যায় রিভাইজ দেওয়ার দরকার আছে, মাত্র 2টা ভিডিও দেখলেই কিন্তু তোমার রিভিশন হয়ে যাবে। তো এটা হচ্ছে আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের ফার্স্ট ক্লাস। আমাদের সেকেন্ড ক্লাস হচ্ছে শুক্রবারে, ঠিক আছে? আজকে হচ্ছে বুধবার, আগামীকাল বৃহস্পতি, পরশুদিন হচ্ছে শুক্রবার হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো আমি গত ক্লাসেও তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম যে আমাদের পরবর্তী ক্লাসগুলো কী বারে হবে। আজকে 3টা বাজে ক্লাস, তার পরবর্তীতে হচ্ছে আমাদের শুক্রবারে ক্লাস আছে। তো এখন যদি আমরা একটু দেখি আমাদের পরবর্তী ক্লাসগুলো, আচ্ছা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ার, সব কিছু একটু জানাবো। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করবো। আর তোমাদেরকে আমি যে কথাটা বলবো, ভিডিওতে শেয়ার করে রাখবে। কেন শেয়ার করবে বললাম, দ্বিতীয়ত হচ্ছে তোমার ফ্রেন্ড যারা আছে এইচএসসি শিক্ষার্থী বা পরীক্ষার্থী, সবাইকে মেনশন করে নিয়ে আসো, ঠিক আছে? সবাইকে মেনশন করে তুমি নিয়ে আসো। ওকে, দেখে আমাদের সাথে কে কে যুক্ত হয়ে গেল। ওকে, আচ্ছা, আলোচনা করে দিয়েছিলাম, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো তোমাদের সবাইকে বলবো যে মেনশন করো একটু দ্রুত। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে সাফা, যুক্ত হয়ে গেছে, তারপরে হচ্ছে সানজানা সিমি যুক্ত হয়ে গেছে। সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মাহাব্বির হোসেন যুক্ত হয়ে গেছে। ওকে, আমরা 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। তো সবাই যুক্ত হয়ে যাক। আমরা যুক্ত হতে হতে আমাদের যে কাজটা আছে সবাই মেনশন এবং শেয়ার করে ফেলো। আমরা ইনশাল্লাহ এই 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। তো আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা তোমাদেরকে বললাম যে আমাদের কি প্রথম আলোচনার বিষয় থাকবে আমাদের এই অধ্যায়ের যতগুলো টপিক আছে সবগুলো টপিকের একটা ওভারভিউ। এর পরবর্তীতে আমরা আলোচনা করব আমাদের এমসিকিউ নিয়ে, ঠিক আছে? আমাদের এমসিকিউ নিয়ে আলোচনা হবে এর পরবর্তী ক্লাসের শেষের দিকে আর কি। সো অবশ্যই ক্লাসটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবা, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এই ক্লাসটার যে পিডিএফটা যদি তোমার পেতে হয়, কিভাবে পাবা সেটা আমি তোমাকে, মানে কোথায় পাবা সেটা আমি তোমাকে বলে দিব। তার আগে আমি তোমাকে বলতেছি, তোমার যে কাজটা করতে হবে, জাস্ট ভিডিওটা শেয়ার করে রাখো এবং যত বেশি শেয়ার করবা ততই ভালো, এবং মেনশন করো ফ্রেন্ডদেরকে। সো প্রথমে পিডিএফ পেতে হলে তোমার শেয়ার এবং মেনশন করতে হবে। দ্বিতীয়ত আমি ক্লাসের শেষে বলে দিব পিডিএফটা কোথায় দেওয়া হবে, সেখান থেকে তুমি ইজিলি হচ্ছে সেটা কালেক্ট করতে পারবা, ঠিক আছে? প্রথম আসছিলাম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে শিফা। তো দেখো, আমরা চতুর্থ অধ্যায় নিয়ে যদি আলোচনা করি, আমাদের যে প্রথমে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রথম টপিকটা হচ্ছে আমাদের যে আলোচ্য সূচিগুলো, সেটা হচ্ছে আমরা প্রথমে ওয়েব পেজ, ওয়েবসাইট, তাছাড়া হচ্ছে আইপি অ্যাড্রেস, ডোমেন নেম, এর পরবর্তীতে সার্চ ইঞ্জিন, ওয়েব ব্রাউজার, ইউআরএল এবং ওয়েবসাইটের প্রকারভেদ ও পার্থক্য এবং ওয়েবসাইটের কাঠামো। আমাদের এই অধ্যায়ের থিওরিটিক্যাল জিনিসগুলো হচ্ছে এগুলোই। এই থিওরিটিক্যাল জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমেই আমরা চলে যাব যে ওয়েব জিনিসটাকে, এই জিনিসটাই সবগুলো টপিক আলোচনা করব আমরা হয়তো 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যেই, ঠিক আছে? কারণ এছাড়াও আরও অনেক কিছু আছে, কিন্তু আমাদের কোডিং সেকশন যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব আমাদের
এইটা এই 10-15 মিনিট 20 মিনিট এই টপিকটা শেষ করার পরে তারপরে। তো দেখো ওয়েব জিনিসটা কি, ওয়েব সম্পর্কে যদি আমরা জানতে চাই, দেখো ওয়েব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে WWW এর সংক্ষিপ্ত রূপ, যেটাকে সাধারণভাবে আমরা কি বলতে পারি, ওয়েব বলতে পারি। এখন এই ওয়েবটা আবিষ্কার করেন হচ্ছে ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নার্স-লি। উনি 1989 সালে এটা প্রথম আবিষ্কার করেন। তার মানে ওয়েব আবিষ্কার করেন স্যার টিম বার্নার্স-লি 1989 সালে। আর WWW এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা আমাদের মাথায় রাখতে হবে, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো ওয়েব পেজ। দেখো ওয়েব পেজ আর ওয়েবসাইট এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি, মিল অমিলটা কি, সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো ওয়েব আর ওয়েবসাইট, ওয়েব পেজ আর ওয়েবসাইটের মধ্যে যদি আমরা পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। দেখো মনে করো ওয়েবসাইট কি, তুমি কোনো একটা ওয়েবসাইটে গেলা, যে ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ, মনে করো যে একটা কি বল, তুমি হচ্ছে কোনো শপিং করবা, সেই জন্য তুমি কোনো ওয়েবসাইটে গেলা, যেখানে যা ই-কমার্স ওয়েবসাইটে গেলা, যাওয়ার পরে তুমি দেখবে এখানে অনেক কিছু আছে। তুমি যদি জামা কাপড় কিনতে চাও তাহলে আলাদা একরকম পেজ আছে, তুমি যদি অন্যরকম কোনো গ্যাজেট কিনতে চাও তাহলে আলাদা একটা পেজে যাও ওই একই ওয়েবসাইটের মধ্যে। তুমি যদি অন্য কোনো অ্যাক্সেসরিজ কিনতে চাও তাহলে আলাদা একটা পেজ আছে। তার মানে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো কিন্তু পেজ আছে। জামা কাপড়ের জন্য তুমি আলাদা একটা পেজে যাও, একই ওয়েবসাইট কিন্তু, ঠিক আছে, একই ওয়েবসাইটের মধ্যে তুমি এক একটা জিনিস কেনার জন্য এক এক রকম পেজে যাচ্ছ, বাট ওয়েবসাইটের নাম কিন্তু সেম, ওই জায়গা থেকেই তুমি কিনতেছো। তার মানে কি, এই যে আলাদা আলাদা পেজগুলো দেখতেছো এগুলো হচ্ছে ওয়েব পেজ, আর পুরাটা একসাথে বলা হয় ওয়েবসাইট। মনে করো এটাকে যদি, এই বইটাকে যদি তুমি মনে করো যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট, তাহলে এই বইয়ের মধ্যে কি অনেকগুলো পেজ আছে না, এই প্রত্যেকটা পেজ হচ্ছে এক একটা ওয়েব পেজ। আচ্ছা, তো আমরা যদি একটা উদাহরণ দেখি, দেখো ওয়েব পেজ হলো একটি ওয়েব ডকুমেন্ট, এটা সংজ্ঞাটা, যেখানে ছবি থাকবে, অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি থাকবে, সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজের উদাহরণ মনে করো ঢাকা ইউনিভার্সিটির একটা পেজ। প্রথমেই শুরুতে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে ঢুকবে তাহলে দেখবে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে শো করতেছে, তাহলে এটা হচ্ছে একটা ওয়েব পেজ। তাছাড়া তুমি যদি ওইখানে অন্য একটা অপশনে ক্লিক করো, মনে করো তুমি ওইখানে ওই অ্যাবাউটে ক্লিক করছো, ওইখানে এই যে অ্যাবাউট নামে একটা লেখা আছে, এখানে অ্যাবাউটে ক্লিক করছো, অ্যাবাউটে ক্লিক করার পর অন্যরকম একটা পেজ দেখাচ্ছে, বাট তুমি কিন্তু স্টিল ঢাকা ইউনিভার্সিটির ওয়েব পেজের মধ্যে আসো। এর পরবর্তীতে তুমি হচ্ছে অন্য আরেকটা জায়গায় ক্লিক করছো, মনে করো যে অনলাইন সার্ভিসেসের মধ্যে ক্লিক করছো, তাহলে আরেক রকম দেখাচ্ছে, দেখো এখানে এখন অনলাইন সার্ভিসেস লেখা। মানে এই যে এখানে একটাই ওয়েবসাইট, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট, বাট 3 রকমের পেজ। তো এটাকে আমরা বলবো কি, এগুলোয় প্রত্যেকটাকে বলবো এক একটা ওয়েব পেজ। আর এই সবগুলো ওয়েব পেজ মিলে তৈরি হয়েছে কি, ওয়েবসাইট। তাহলে ওয়েব পেজ আর ওয়েবসাইটটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখন ওয়েবসাইটটা তাহলে এখন তোমার বোঝা হয়ে গেছে, ওয়েবসাইটের সংজ্ঞা হচ্ছে একই ডোমেনের অন্তর্গত কতগুলো ওয়েব পেজের সমষ্টি হলো ওয়েবসাইট। একই ডোমেন বলতে কি বোঝানো হচ্ছে, একই ডোমেন বলতে বোঝানো হচ্ছে যে আমাদের ওই যে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটের মধ্যেই অনেকগুলো ওয়েব পেজ। তুমি এখানে চিন্তা করতে পারো না যে আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির একটা ওয়েব পেজ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ওয়েব পেজ, রাজশাহী ইউনিভার্সিটির একটা ওয়েব পেজ, না, সবগুলো ওয়েব পেজ ঢাকা ইউনিভার্সিটির হতে হবে, এবং এই সবগুলো ওয়েব পেজ মিলে আমাদের তৈরি হবে কি, ওয়েবসাইট। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো যে ওয়েব পেজটা কি আর ওয়েবসাইটটা কি। এখন এই যে পুরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট, এটাকে একসাথে আমরা বলতে পারি। তো ওয়েব পেজ, ওয়েবসাইট সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। আইপি অ্যাড্রেসটা কি সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটা কম্পিউটারের একটা ইউনিক আইডেন্টিটি থাকে, সেটাই আইপি অ্যাড্রেস। ইন্টারনেটের সাথে যুক্ত ল্যাপটপ, ডেস্কটপ যাই হোক না কেন, তোমার মোবাইল, ট্যাব যাই হোক না কেন, ইন্টারনেটের সাথে যদি যুক্ত থাকে তার একটা ইউনিক অ্যাড্রেস থাকে, সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। সেটা অন্য কোনো অ্যাড্রেসের সাথে মিলবে না, অন্য কোনো আইপি অ্যাড্রেসের সাথে মিলবে না। তোমার মোবাইলের জন্য যে আইপি অ্যাড্রেস, আমার মোবাইলের জন্য তার ডিফারেন্ট, সবার জন্য ইউনিক একটা করে অ্যাড্রেস থাকে। সো আইপি অ্যাড্রেসগুলো দেখতে এরকম নিউমেরিক্যাল হয়ে থাকে, যেমন 172.67.171.198 এরকম নিউমেরিক্যাল হয়ে থাকে আমাদের আইপি অ্যাড্রেসগুলো। তো এখন আইপি অ্যাড্রেস তো বুঝতে পারলাম, ডোমেন নেমটা কি। দেখো এখন ওয়েবসাইটেরও আইপি অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু একটা নির্দিষ্ট কম্পিউটারের মধ্যে রাখা হয়, এবং সেই কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা সার্চ করে কিন্তু আমরা ওয়েবসাইটটা দেখতে পারি। এখন ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস তো এরকম যদি নাম হয় যে 192.171.182.0, এখন এরকম যদি প্রত্যেকটা ওয়েবসাইটকে যদি সার্চ দিতে হলে এরকম নাম্বার দিয়ে সার্চ দিতে হয়, তাহলে কি সেটা আমাদের মনে থাকবে? সেটা কিন্তু আমাদের মনে থাকবে না। তাহলে কি করতে হবে তখন? দেখো আমি তোমাকে বলতেছি যে মনে করো তুমি ফেসবুকে যাও, তাহলে তুমি ক্রোম ব্রাউজারে গিয়ে কী লিখে সার্চ দাও, facebook.com। এখন তোমাকে যদি বলে যে না তুমি আইপি অ্যাড্রেস লিখে সার্চ দিতে হবে 192.168.1.1,
তাহলে এরকম তোমার কয়টা নাম মনে থাকবে? ফেসবুকের জন্য একটা, ইউটিউবের জন্য একটা, এক একটার জন্য এক একটা, যে কোনো ওয়েবসাইটের জন্য এরকম নিউমেরিক্যাল ভ্যালু তোমার মনে রাখতে হবে। এটা কি সম্ভব? এটা সম্ভব না। তো সেই জন্যই আসে আমাদের ডোমেন নেম। ডোমেন নেম কি করে? এটা হচ্ছে একটা নাম যেটা মানুষ সহজে মনে রাখতে পারে, ঠিক আছে, মানুষের ভাষায়। যেমন হচ্ছে ওয়েবসাইটের স্বতন্ত্র নামটাকে বলা হয় ডোমেন নেম। যেমন এখানে দেখো, ঢাকা ইউনিভার্সিটির আইপি অ্যাড্রেসটা যদি আমি তোমাকে একটা ডেমো আইপি অ্যাড্রেস বলি, সেটা হচ্ছে মনে করো 172.67.171.198। এটা লিখে তো এটা তোমার কতক্ষণ মনে থাকবে? কারণ তোমাকে যদি আবার 1 ঘন্টা পরে বলে যাও আইপি অ্যাড্রেসটার নাম বলো, তাহলে আর মনে থাকবে না। তাহলে তুমি কেমনে তাহলে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট সার্চ দিয়ে বের করবা? এই জন্য একটা নাম আছে, দেখো, https://www.du.ac.bd, ঠিক আছে? এটা দিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে আমরা যেটা এই লেখাটা দিয়ে সার্চ দিলে সেটা কি হয় জানো? সেটা ওই আইপি অ্যাড্রেসটাকে সে খুঁজে নেয় যে ও আচ্ছা এই লেখাটা এই আইপি অ্যাড্রেসের জন্যই। পরবর্তীতে সে ওয়েব সার্ভার থেকে ওয়েবসাইটটাকে দেখায়। তার মানে তুমি যখন এই নামটা দিয়ে সার্চ দাও, এই নামটাকে বলা হবে ডোমেন নেম। এই ডোমেন নেম দিয়ে সার্চ দিলে সে আইপি অ্যাড্রেসের কাছেই যাবে, ঠিক আছে? তার মানে এই আইপি অ্যাড্রেসের প্রতিনিধিত্ব করতেছে তোমার এই নামটা। যেমন তোমার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টের মধ্যে ওইখানে কিন্তু অনেকের নাম আছে, অনেকের নাম্বার আছে। সবার নাম্বার কি তোমার মুখস্থ? না। তাহলে কেমনে তুমি তাদের ফোন দাও বলো তো? তাদের নাম্বারগুলো কিন্তু নাম দিয়ে সেভ করে রাখো। তোমার এই ফ্রেন্ডের নাম, ওই ফ্রেন্ডের নাম দিয়ে কিন্তু সেভ করে রাখো। তাদের নাম্বারগুলো কিন্তু মুখস্থ রাখা না। তো তুমি চিন্তা করতে পারো, তাদের নাম্বারগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস। তাদের নাম্বারগুলো কি? আইপি অ্যাড্রেস। তাহলে ডোমেন নেম কি? ডোমেন নেম হচ্ছে তুমি যেই নাম দিয়ে সেভ করছো। তার মানে তুমি যখন নাম দিয়ে সেভ করছো, মনে করো তোমার এক বন্ধুর নাম তুমি দিলা, সেই নাম লিখে তুমি হচ্ছে কন্ট্যাক্ট লিস্ট থেকে তার নাম্বারটা বের করে তারপরে কল দিলা। তো আসলে কল কি ওই নামে গেছে নাকি নাম্বারে গেছে? নাম্বারে গেছে। তো সেম অবস্থা এখানে, তুমি du.ac.bd লিখে সার্চ দিছো ঠিকই, কিন্তু আসলে সার্চ দিছে কে? এই যে এই আইপি অ্যাড্রেসটা সার্চ হয়েছে। আর এই আইপি অ্যাড্রেসটা সার্চ হওয়ার পরে এই আইপি অ্যাড্রেস যে ওয়েব সার্ভার, সেই ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেস, সেই ওয়েব সার্ভার থেকে তোমাকে ওই ওয়েবসাইটটা তোমার ব্রাউজারে দেখাবে। এটাই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস আর আমাদের ডোমেন নেমের মধ্যে সম্পর্ক। আচ্ছা, সাউন্ড প্রবলেম বলতেছে, দেখি সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, সাউন্ড প্রবলেম বলতেছে, দেখি সাউন্ড প্রবলেম। সাউন্ড তো ঠিক আছে ভাইয়া, তোমার মোবাইলটা একটু দেখো। সায়েন্সের ক্লাস কেন হয়? ইয়েস, আচ্ছা, সাউন্ড ঠিক আছে ভাইয়া, সাউন্ড ঠিকঠাক আছে। তোমার ফোনটা একটু নিজে একটু দেখো যে তোমার মোবাইলে হয়তো সমস্যা হতে পারে সাউন্ডে, ওটা ঠিকঠাক করো, না হলে ফোনটা একটু রিস্টার্ট দাও, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ডোমেন নেমটা বুঝতে পেরেছি আশা করি। এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে আমাদের সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিন হচ্ছে আমাদের এক ধরনের টুল, যার সাহায্যে ইন্টারনেটের অজস্র সার্ভার থেকে তথ্য খুঁজে বের করা হয়। আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, যেটা হচ্ছে আমরা ব্রাউজার থেকেও সার্চ দিই। আসলে ব্রাউজার সার্চ করে দেওয়ার মতো একটা ব্যবস্থা, বাট আমরা ব্রাউজার কিন্তু আমাদের খুঁজে দেয় না কিছু, ঠিক আছে? ব্রাউজার হচ্ছে তো এক এক ব্রাউজার, তো এক এক কত ব্রাউজারই আছে, ক্রোম ব্রাউজার আছে, মোজিলা ফায়ারফক্স আছে, অপেরা আছে, তারপর মাইক্রোসফট এজ আছে, এক এক কতগুলো ব্রাউজার আছে। এই ব্রাউজারগুলো কি আমাদের কি ইন্টারনেট থেকে সার্চ করে দেয়? না, এই ব্রাউজারগুলো হচ্ছে একটা মাধ্যম। তো সার্চ করে দেয় কে, সেটা যদি আমি তোমাকে বলি, সার্চটা করে দেয় কে? সার্চ করে দেয় হচ্ছে এই আমাদের সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন সবচেয়ে পপুলার এখন বর্তমানে যে সার্চ ইঞ্জিনটা, সেটা হচ্ছে গুগল। আমরা আসলে নর্মালি সার্চ দিলে গুগল থেকে সব কিছু দেখতে পাই। তুমি নর্মালি কিছু একটা লিখে সার্চ দিও, দেখবে উপরে ছোট করে লেখা আছে। তুমি যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সার্চ দিও, দেখবে গুগল লেখাটা আছে। তার মানে গুগল থেকে আমরা হচ্ছে জিনিসপত্র দেখতে পারি। তাছাড়াও কিন্তু আরও সার্চ ইঞ্জিন আছে, যেমন আমাদের ইয়াহু আছে, আরও অনেক কিছু আছে। যেমন এই সার্চ ইঞ্জিনগুলো যদি তোমাকে আমি একটু দেখাই, যে এই যে আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো প্রথমে আমরা ব্যবহার করে থাকি গুগল, তাছাড়া আছে ইয়াহু এবং মাইক্রোসফট, এইগুলো হচ্ছে এখন পপুলার। তো এই সার্চ ইঞ্জিনগুলো আছে। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখবা, সেটা কি? সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হচ্ছে, তোমরা যখন প্রশ্ন আসবে যে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি, বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন কোনটি, এটা তোমাদেরকে একটু জিজ্ঞেস করলাম, বলো তো বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? ক্লাসের নোটিফিকেশন আসে না কেন ভাইয়া? ক্লাসের তো রুটিন তো দিয়ে দিলাম ভাইয়া, ক্লাসের রুটিন তো আচ্ছা। প্রিয়াঙ্কা বিশ্বাস বলতেছে পিপিলিকা, আচ্ছা। আর আলামিন ইসলাম বলতেছে পিপিলিকা।
তাসনুর আক্তার বলতেছে পিপিলিকা, সায়েদ রফসেন বলতেছে পিপিলিকা, জাইমানুর বলতেছে পিপিলিকা, ওকে ভেরি গুড। তাসকিন আহমেদ অন্তর বলতেছে পিপিলিকা, শেখ মিন, আরে তোমরা তো সবই পারো। হ্যাঁ, তার মানে বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা, এটা মনে রাখবা। আচ্ছা, সার্চ ইঞ্জিন গেল, এখন আসো ওয়েব ব্রাউজার। সো ওয়েব ব্রাউজার জিনিসটা কি সেই সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, ওয়েব ব্রাউজারটা কি অলরেডি আলোচনা করে ফেলছি। ওয়েব ব্রাউজারটা হচ্ছে আমাদের একটা মাধ্যম, একটা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আমরা এই সার্চ ইঞ্জিন থেকে খুঁজে তথ্য বের করে রাখি। এই ওয়েব ব্রাউজার দিয়ে আমরা কাস্টমাইজ সব কিছু করতে পারি। তার মানে ওয়েব ব্রাউজারের সংজ্ঞা যদি দেখতে যাই, ওয়েব ব্রাউজার হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে ওয়েব থেকে রিসোর্স খুঁজে বের করে উপস্থাপন ও সংরক্ষণ করা হয়। কি, ওয়েব থেকে রিসোর্স খুঁজে বের করি এবং সেটা উপস্থাপন করা হয় এবং সেটা কি সংরক্ষণ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন বিভিন্ন ওয়েব ব্রাউজারের নাম, এটা তো আর আসলে আমি বলার কিছু নেই, এটা তোমরা সবাই জানো, ক্রোম, ফায়ারফক্স, অপেরা, মাইক্রোসফট এজ ইত্যাদি ইত্যাদি। এবার আসি ইউআরএল। ইউআরএলটা কি সেই সম্পর্কে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে ইউআরএলটা কি। ইউআরএল এর পূর্ণরূপ যদি আমরা দেখি, এটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা হচ্ছে ইউআরএল এর পূর্ণরূপ, যা আসলে একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ঠিকানা। যেমন facebook.com, এটার সম্পূর্ণ ঠিকানা আমরা কি বলতে পারি, https://www.facebook.com, ঠিক আছে। এই পুরাটাকে বলা হবে ইউআরএল, কার, ফেসবুকের ইউআরএল। তো এই ইউআরএল গুলাকে তিনটা ভাগে আবার ভাগ করা হয়। প্রথমে যে https, এটাকে বলা হয় প্রোটোকল, এর পরের অংশটাকে বলা হয় ডোমেন, এরপরে যে অংশটা আছে সেটাকে বলা হয় তোমার ডিরেক্টরি বা পাথ। যেমন তুমি গুগল ম্যাপের যদি ইউআরএলটা দেখো, সেটা হবে এইরকম। গুগল ম্যাপের ইউআরএল কীরকম হবে, এইরকম হবে গুগল ম্যাপের ইউআরএল। তো এখন গুগল ম্যাপের ইউআরএল এরকমভাবে বুঝতে পারলাম। তো এই প্রোটোকল আমাদের https-টা হচ্ছে আমাদের প্রোটোকল, এটা হচ্ছে আমাদের ডোমেন নেম। তো ম্যাপটা হচ্ছে আমাদের কি, একটা ফোল্ডার বা হচ্ছে একটা পাথ বা একটা ডিরেক্টরি, গুগলের ম্যাপের মধ্যে আমরা যাবো। এই জন্য প্রথমে google.com, এরপর স্ল্যাশ দিয়ে ম্যাপ। তো ওই লাস্টে স্ল্যাশ দেওয়ার পর যেটা থাকে সেটাকে বলা হয় ডিরেক্টরি বা পাথ। এই পুরাটাকে একসাথে আমরা বলবো কি, ইউআরএল। সো ইউআরএল জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আলোচনা করব ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে, ঠিক আছে। ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। তো ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে যদি আলোচনা করি, দেখো গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেই দুই ভাগটা কি কি, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো এখন এই স্ট্যাটিক আর ডাইনামিকটা কি, এটা যদি আমরা বুঝতে যাই যে স্ট্যাটিক ওয়েবসাইটটা কি আর ডাইনামিক ওয়েবসাইটটা কি, এটা যদি আমরা একটু বুঝতে যাই, দেখো আমরা প্রথমে স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করি। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে, মনে করো যেই সকল ওয়েবসাইটের কন্টেন্ট পূর্ব থেকে নির্দিষ্ট, অর্থাৎ এই ওয়েবসাইটটা যখন শুরু হয়েছে তখন আমাদের যেই পরিমাণ মানে হচ্ছে তখন যেই জিনিসটা ছিল ওই ওয়েবসাইটের মধ্যে, এখন 10 বছর পর 20 বছর পর এটা সেমই আছে, কোনো চেঞ্জেস আসে নাই। অর্থাৎ মনে করো ওয়েবসাইটটা শুরুর সময় লেখা ছিল, মনে করো যে তোমার কি লেখা ছিল, মনে করো যে হচ্ছে 1 জানুয়ারি 2005 এরকম একটা লেখা ছিল। বাট এখন তুমি 2024 সালে এসে ওখানে লেখা দেখতে পাচ্ছ যে ডেট 1 জানুয়ারি 2005, কোনো চেঞ্জেস আসে নাই। তার মানে যে ওয়েবসাইটের কন্টেন্ট পূর্ব থেকে নির্দিষ্ট ও অপরিবর্তনশীল, এগুলো পরিবর্তন হবে না, সেগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ মনে করো যে এই যে একটা ওয়েবসাইট, তুমি আসলা, ঠিক আছে, এটা হচ্ছে তুমি দৌড় দিয়ে আসা দেখলা যে আচ্ছা ওয়েবসাইটটা কীরকম, ঠিক আছে, দেখে তারপর তুমি চলে গেলা, ঠুস করে চলে গেলা। যাওয়ার পরে এখন মনে করো 10 বছর পরে তুমি আবারও আসলা, এই যে তুমি 10 বছর পর আবার আসলা, আয়সা দেখতেছে ও সেমই, ঠিক আছে, ওয়েবসাইটটা কি সেমই রয়েছে। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞাটা কি হতে পারে, ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেটার কন্টেন্ট পূর্ব থেকে নির্দিষ্ট হবে না, ঠিক আছে, এটা চেঞ্জেস হতে থাকবে, কন্টেন্ট পরিবর্তনশীল, তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। যেমন মনে করো এই যে একটা ওয়েবসাইট, এটা তুমি আসলা, আয়সা দেখলা যে ওয়েবসাইটটা দেখতে এরকম, এরপরে মনে করো কিছুক্ষণ পরে তুমি এই যে আফটার সাম টাইমস তুমি কিছুক্ষণ পর যদি আবার আসো, যে কিছুক্ষণ পর আসে দেখো ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে চেঞ্জ, তাহলে এটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। যেমন আমরা খেলা দেখি, খেলা দেখার ওয়েবসাইটগুলো, ক্রিকেটের স্কোর যখন দেখি 10 রান, কিছুক্ষণ পর দেখি 20 রান, এই 10 থেকে 20 হয়ে গেল, 20 থেকে 25 হয়ে গেল, এই যে রান বাড়তেছে, এই যে চেঞ্জেস হচ্ছে লেখাগুলো, তার মানে ওয়েবসাইটের লেখাগুলো চেঞ্জেস হচ্ছে, তখন সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো ডাইনামিক ওয়েবসাইট। সো স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, যে জি ভাই স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, এই ব্যাপারটা ক্লিয়ার, এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। আর ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য তুমি ভিডিওটা শেয়ার করবা এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করবা, এবং কোথায় তোমাদের পিডিএফটা দেওয়া হবে সেটা ক্লাসের শেষে বলে দিব, ঠিক আছে। আজকে ক্লাস কিন্তু আমরা পুরো চতুর্থ অধ্যায়, আমাদের পুরো চতুর্থ অধ্যায় সবগুলো টপিক ওভারভিউ করব এবং এমসিকিউ প্র্যাকটিস করব।
এবং পরবর্তী ক্লাসে সিকিউ আলোচনার মাধ্যমে এই অধ্যায়ের সম্পূর্ণ সমাধান হবে এবং এই অধ্যায়ের ইতি হবে আর কি, ঠিক আছে। জায়মানুর বলতেছে ক্লিয়ার, ওকে। হীরা বলতেছে অল ক্লিয়ার, ভেরি গুড। নূপুর আক্তার বলতেছে জি। তানজিলা রিবা ক্লিয়ার ভাইয়া। সাদিয়া খন্দকার লিজা বলতেছে ক্লিয়ার। সাদিয়া সিফাত ক্লিয়ার। আজকে 4th চ্যাপ্টার, ইয়েস, ওকে। নূপুর আক্তার, ওকে। সুমাইয়া জান্নাত সবাইকে মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া জান্নাত। তারপরে হচ্ছে জামিতুল ইসলাম প্রান্ত ক্লিয়ার ভাই। রিক্তিম চাকমা ক্লিয়ার, ওকে, ভেরি গুড। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এখন এটার একটা পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ খ নাম্বারের জন্য এসে থাকে এই পার্থক্যটা। এই পার্থক্য যদি আমরা দেখি স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে, এই স্ট্যাটিকের কন্টেন্ট নির্দিষ্ট আর এটা কন্টেন্ট পরিবর্তনশীল, চেঞ্জেস হতে পারে ডাইনামিকে। এটা দ্রুত লোড হবে, মনে রাখবা স্ট্যাটিক ওয়েবসাইট এখানে তো কন্টেন্ট নির্দিষ্ট, নতুন কিছু আসে না, কিছু হয় না। এই জন্য তুমি যখন সার্চ দিবে এটা তাড়াতাড়ি দেখবে তোমার সামনে চলে আসবে। এটা আসতে একটু লেট করে, অল্প একটু লেট করে থাকে। এখানে ডেটাবেস থাকে না। ডেটাবেস বলতে মনে করে কোনো জিনিস, কোনো ইনফরমেশন সেভ করে রাখতে হবে তোমার। তো স্ট্যাটিক ওয়েবসাইটে কি সেভ করে রাখবে? এটা নিজে তো কিছু নেই, এটা পুরো রোবটের মতো একটা অবস্থা, কোনো লড়াচড়ার কিছু নাই। তো তার মানে কি এটাতে ডাটাবেস কানেক্টেড দরকার নাই, কিন্তু আমাদের এখানে ডাটাবেস লাগবে, কারণ এখানে ক্ষণে ক্ষণে ইনফরমেশন চেঞ্জ হয়, ইনফরমেশনগুলো স্টোর করা লাগতে পারে। তো সেই জন্য ডাটাবেস কানেক্টেড থাকে। এটা যেহেতু সহজ, এটার জন্য ডেভেলপ করে, এটাকে বানানোও সহজ। আর এটা ডেভেলপ করা স্ট্যাটিক থেকে একটু কঠিন। এখানে নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, মনে করো 10টা পেজ বানাতে মানে 10টা পেজে থাকে, কিন্তু এটা কাজের প্রয়োজনে আমাদের কন্টেন্টটা ডাইনামিক হবে, চেঞ্জেস হতে পারে, ঠিক আছে। স্ট্যাটিক ভার্সেস ডাইনামিকটা আমরা বুঝতে পেরেছি। এখন আসো ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে যদি আলোচনা করি, ওয়েবসাইটের কাঠামোকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। কি কি কাঠামো দেখো, হোম পেজ, তারপর হচ্ছে মূলধারার পেজ এবং উপধারার পেজ। হোম পেজটা কি সেই সম্পর্কে যদি তোমাকে একটু বলি, হোম পেজটা হচ্ছে, এটা কি প্রথম ক্লাস? হ্যাঁ, এটা 4th অধ্যায়ের প্রথম ক্লাস। দেখো হোম পেজটা হচ্ছে যখন তুমি কোনো ওয়েবসাইটে প্রবেশ করবা, করার পরে তুমি যে পেজটা দেখতে পাচ্ছ, শুরুতেই যে পেজটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হোম পেজ। সেটা হচ্ছে কি হোম পেজ। মনে করো তুমি ফেসবুকে ঢুকলা, ফেসবুকে ঢুকার পর কি দেখতে পাচ্ছ? তুমি নিউজ ফিড দেখতে পাচ্ছ, তাই না? উপরে ছোট্ট করে তোমার একটা ছবি আছে, তুমি শেয়ার পোস্ট করার জন্য কিছু একটা দেওয়া আছে, অপশন দেওয়া আছে, এই আর নিউজ ফিড চলে আসতেছে। মানে ফেসবুকে ঢুকলে তুমি প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোম পেজ। এখন তুমি কি করলা, ওই তোমার প্রোফাইলে ক্লিক করলা। প্রোফাইলে ক্লিক করলে কি তোমার প্রোফাইলে চলে যাবে না? তোমার প্রোফাইলে চলে যাবে। তার মানে কি তুমি একটা ক্লিকের মাধ্যমে হোম পেজ থেকে তোমার প্রোফাইলে আসছো। তো তোমার প্রোফাইলে আসার কারণে এখন এটা কি করতে হয়েছে, হোম পেজ থেকে এক ক্লিকের মাধ্যমে আসছো, তার মানে এটা হচ্ছে মূলধারার পেজ, ঠিক আছে। এই দ্বিতীয় পেজটা, তোমার প্রোফাইলটা হচ্ছে মূলধারার পেজ। এখন তোমার প্রোফাইল থেকে তুমি অ্যাবাউটে ক্লিক করছো। অ্যাবাউটে ক্লিক করার কারণে কি তুমি আরেকটা পেজে গেছো। তাহলে প্রথমে হোম পেজ থেকে প্রোফাইলে ক্লিক করে তোমার প্রোফাইলে আসছো, এরপরে প্রোফাইল থেকে অ্যাবাউটে ক্লিক করে তোমার অ্যাবাউটে গিয়েছো। তার মানে ওই অ্যাবাউটে যাইতে তোমার 2টা ক্লিক লাগছে, তার মানে সেটা হচ্ছে উপধারার পেজ। তো 2টা ক্লিক, 3টা ক্লিক, 4টা ক্লিক যেই সে পেজের জন্য লাগে সেগুলো হচ্ছে উপধারার পেজ, সোজা হিসাব, ঠিক আছে। তাহলে হোম পেজ কি, প্রথমে আমরা যেটা দেখতে পাই সেটাই হোম পেজ। আর মূলধারার পেজ কি, হোম পেজ থেকে এক ক্লিকে যে পেজে যাওয়া যায়, সোজা হিসাব। হোম পেজ থেকে একটা ক্লিকের মাধ্যমে যেখানে যাইতে পারি সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের এই মূলধারার পেজ। আর ওই মূলধারার পেজ থেকে ক্লিক করে যেসব পেজে যাওয়া হয় সেগুলোকে বলা হয় উপধারার পেজ। সেখান থেকে 2 ক্লিক, 3 ক্লিক, 4 ক্লিক, যত ক্লিক লাগে সবগুলাই হচ্ছে কি উপধারার পেজ। এখন বলো হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ, এগুলো বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জ্বালাও। এগুলো বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার বলো যে জি ভাই বুঝতে পেরেছি। ভয়েস তো ক্লিয়ারই আছে। পঞ্চম অধ্যায় কবে শুরু হবে? এই যে আমাদের 4th অধ্যায় শেষ হলো, 2টা অধ্যায় বাকি আছে, সেই 2টা অধ্যায় আমরা শুরু করে দেবো, কোনো সমস্যা নেই। এমনি শান্ত বলতেছে কথা আসে না ভাই। আচ্ছা তোমরা বলো তো কথা ঠিকঠাক আছে না? আচ্ছা সবাই ক্লিয়ার? আতিয়া ফাইরোজ ক্লিয়ার, সাদিয়া খন্দকার লিজা ভাই বুঝতে পেরেছি, ওকে সবাই বুঝতে পেরেছি। আমরা কিন্তু অলরেডি প্রথম অধ্যায়, 3য় অধ্যায় সমাধান করে ফেলেছি। 4th অধ্যায় আমরা 2টা ক্লাসে সমাধান করে ফেলবো, আর আমাদের বাকি থাকলো 2 আর 5ম, ঠিক আছে। 2য় আর 5ম এটা আমরা শেষ করে ফেলবো, সমস্যা নাই। ওকে সব কিছু ক্লিয়ার আছে আয়সা মনে, ঠিক আছে। এরপরে দেখো আমরা যদি দেখি ওয়েবসাইটের কাঠামো,
এটা হচ্ছে কি, এই ওয়েবসাইটের কাঠামোটা হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী এর কাঠামো 4 ভাগে ভাগ করা হয়। আগেরটা তুমি যদি একটু খেয়াল করো, আগেরটা কি ছিল, আগেরটা হচ্ছে আমাদের এই যে এখানে যদি দেখো এর কাঠামো মূলত 3 ভাগে ভাগ করা হয়। আর যদি বলা হয় বৈশিষ্ট্য অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়, তাহলে কিন্তু তোমাকে বলতে হবে যে ওয়েবসাইটের কাঠামো বৈশিষ্ট্য অনুযায়ী 4 ভাগে বিভক্ত। সেগুলো কি কি দেখো, সেগুলো হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, তারপরে হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাঠামো, এর পরবর্তী হচ্ছে লিনিয়ার কাঠামো, এবং সর্বশেষ হচ্ছে কম্বিনেশন কাঠামো। তো আমি যদি হায়ারার্কিক্যাল কাঠামো নিয়ে একটু আলোচনা করি যে হায়ারার্কিক্যাল কাঠামো কোনটা সেটা সম্পর্কে যদি তোমরা একটু বুঝতে চাও, দেখো হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে, মনে করো তুমি একটা, এটা তো আমাদের বইতে উদাহরণ দেওয়া আছে, মনে করো তুমি একটা ওয়েবসাইটের হোম পেজে গেলা, ঠিক আছে, হোম পেজে, এটা হচ্ছে হোম পেজে আসলা। এখন তুমি হচ্ছে মনে করো যে তুমি মনে করো কমার্সের স্টুডেন্ট, তাহলে এখানে তোমার সায়েন্স, এই ওয়েবসাইটে 3টা ঢোকার পরে তুমি 3টা অপশন দেখতে পাচ্ছ, কমার্স এবং হচ্ছে আরেকটা কি আছে তোমার আর্টস, ঠিক আছে। তো এরকম 3টা অপশন দেখতে পাচ্ছ। তো তাহলে এখন কি তুমি সায়েন্সে ক্লিক করবা না, আর্টসে ক্লিক করবা না, তুমি কমার্স থেকে চলে যাবা। কমার্সে যাওয়ার পর এখানে তোমার এখন কোনো সাবজেক্ট দেওয়া আছে, ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিং, এরকম সামথিং লাইক কিছু দেওয়া আছে, তোমার অ্যাকাউন্টিং দরকার হলে অ্যাকাউন্টিং যাবা। তার মানে দেখো তুমি হোম পেজ থেকে ডিসিশন নিয়ে ফেলতে পারতেছো তুমি কোথায় ক্লিক করবা, কোন ওয়েতে যাবা। হোম পেজ থেকে আমি কমার্সে যাব, কমার্স থেকে এখানে যাবো, তার মানে এই যে হোম পেজ থেকে যে ডিসিশন নিতে পারো এটাকে বলা হয় হায়ারার্কিক্যাল কাঠামো। হোম পেজ থেকে আমাদের যেমন এরকম কাঠামো, হোম পেজ থেকে তুমি ডিসিশন নিতে পারো কোন সাইড থেকে কোন সাইডে যাবা, সেটা হচ্ছে আমাদের কি হায়ারার্কিক্যাল কাঠামো। তো এই হায়ারার্কিক্যাল কাঠামোকে কিন্তু আবার বলা হয় যে হোম পেজ নির্ভর কাঠামো, ঠিক আছে, বা হোম পেজ নির্ভর ওয়েবসাইট। তোমার উদ্দীপকে আসবে হোম পেজ নির্ভর কাঠামোটি ব্যাখ্যা করো, ঠিক আছে, বা উদ্দীপকের ক, সে হচ্ছে হোম পেজ নির্ভর একটা ওয়েবসাইট বানালো, তাহলে তারটা কোন কাঠামো মেনে ওয়েবসাইট বানানো হলো ব্যাখ্যা করো, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো। তো হায়ারার্কিক্যাল কাঠামোটা ক্লিয়ার। এখন আমরা আসি যে নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্কটা কাঠামোটা কি দেখো, মনে করো এখানে 4টা ওয়েব পেজ আছে, কয়টা ওয়েব পেজ আছে, 4টা ওয়েব পেজ আছে। এখন প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ কানেক্টেড, প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ কানেক্টেড থাকবে। অর্থাৎ তুমি যদি এই পেজ থেকে এই পেজে যেতে চাও সরাসরি এই পেজে চলে যেতে পারবা, তুমি যদি এই পেজ থেকে এই পেজে আসতে চাও সরাসরি চলে যাবে। একটু আগে আমরা যেটা দেখলাম, যেখানে হচ্ছে হোম পেজ, এখানে সায়েন্স, আর্টস, তারপর হচ্ছে কমার্স। সো এখানে মনে করো কমার্স থেকে আছে ফিন্যান্স, তারপরে হচ্ছে এখানে কমার্স থেকে আছে মনে করো যে অ্যাকাউন্টিং। তুমি কি অ্যাকাউন্টিং যে পেজটা আছে সেখান থেকে সরাসরি সায়েন্স পেজে আসতে পারবা না, তুমি এখান থেকে ব্যাক করে হোম পেজে যেতে হবে, তারপর সায়েন্সে আসতে হবে। বাট এখানে দেখো তুমি এখান থেকে সরাসরি এই পেজে যেতে পারবা, এখান থেকে সরাসরি এই পেজে, মানে সরাসরি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যখন যাওয়া যাবে সেটাকে বলা হবে নেটওয়ার্ক। অর্থাৎ প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের নেটওয়ার্ক বা সংযোগ থাকবে, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো যে সেটা নেটওয়ার্ক কাঠামো, ঠিক আছে। এর পরবর্তীতে আসলে লিনিয়ার। লিনিয়ার কাঠামোটা কি সে সম্পর্কে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো লিনিয়ার কাঠামোটা হচ্ছে, মনে করো এটা একটা সিকোয়েন্সিয়াল অনুযায়ী থাকে, এই এক পেজের পরে আরেক পেজ, আরেক পেজের পরে আরেক পেজ, এই আরেক পেজ, এই আরেক পেজ, দেখো এটার সাথে এটা কানেক্টেড, এটার পরে এখানে, এরপরে এখানে, এরপরে এখানে, অর্থাৎ একটা থেকে একটা যখন এরকম সিরিয়াল। তুমি দেখো এই পেজে তুমি সরাসরি আসতে পারবা না, ঠিক আছে, তুমি কি করতে হবে, আগে এই দ্বিতীয় পেজে আসতে হবে, তারপর এখানে আসতে হবে, তারপরে এরপরে এখানে যেতে হবে বা এখানে যেতে হবে, একটা সিকোয়েন্সিয়াল অনুযায়ী একটা সিকোয়েন্স মেনে চলে, তখন সেটা হচ্ছে আমাদের কি লিনিয়ার ওয়েব পেজ, লিনিয়ার কাঠামো। এবং সর্বশেষ যে কম্বিনেশন কাঠামো বলা আছে, কম্বিনেশন কাঠামো, এই কম্বিনেশন মানে কি জানো, সবগুলোকে কম্বাইন করে। অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে 2টা বা এই 3টা মিলে যখন কাঠামো মিলে যখন ওয়েবসাইট বানানো হবে তখন তাকে কম্বিনেশনাল কাঠামো বলা হবে। এটা নিজে কোনো কাঠামো না, সে হচ্ছে অন্য কাঠামোগুলোকে যুক্ত করে নতুন যেটা তৈরি করে সেটা হচ্ছে কম্বিনেশন কাঠামো। মনে করো একটা কাঠামোর মধ্যে তুমি দেখতেছো প্রথমে আছে হায়ারার্কিক্যাল কাঠামো, ঠিক আছে, এরকম হায়ারার্কিক্যাল কাঠামো আছে, এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা হায়ারার্কিক্যাল কাঠামো। এরপরে তুমি দেখতেছো যে না, এখানের মধ্যে হচ্ছে তোমার পরে নেটওয়ার্ক কাঠামো আছে একটা, এই যে এখানে নেটওয়ার্ক কাঠামো আছে একটা, সবার সাথে সবাই যুক্ত, এরকম নেটওয়ার্ক কাঠামো কিন্তু আছে। তখন তার মানে কি হায়ারার্কিক্যালও আছে, নেটওয়ার্কও আছে, তাহলে তখন আমরা এটাকে বলবো যে এটা কি, এটা হচ্ছে কম্বিনেশন কাঠামো। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঠামোগুলো আর কি। তো এখন বলো ওয়েবসাইটের কাঠামোটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও, যে জি ভাই ওয়েবসাইটের কাঠামোটা ক্লিয়ার। ওয়েবসাইটের কাঠামোগুলো ক্লিয়ার হলে একটু জানাও যে জি ভাই ওয়েবসাইটের কাঠামোগুলো ক্লিয়ার, বুঝতে পেরেছি। আচ্ছা, শাহিন খান বলতেছে জি ভাইয়া ক্লিয়ার, এখানে অনেকে বলতেছে, লিজা বলতেছে ক্লিয়ার ভাইয়া,
জি ভাই, ওয়েবসাইট কাঠামোগুলো ক্লিয়ার। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমাদের এই প্রথমে যে প্রথম পার্টটা সেটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝে ফেললাম। ঠিক আছে, সো তোমাদেরকে প্রথম পার্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা আমাদের শুরু করব দ্বিতীয় পার্ট অংশ। ঠিক আছে, দ্বিতীয়তে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা যদি আমি একটু দেখি, আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় থাকবে HTML এর বেসিক, HTML যে এনভায়রনমেন্ট সেটআপ সে সম্পর্কে আলোচনা থাকবে, এবং HTML এর এলিমেন্ট স্ট্রাকচার সম্পর্কে আলোচনা থাকবে, HTML এর স্ট্রাকচার সম্পর্কে আলোচনা থাকবে, হেডিং, প্যারাগ্রাফ এবং এমটি বা ফাঁকা ট্যাগ সম্পর্কে আলোচনা থাকবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা, এবং ফরম্যাটিং ট্যাগ ও কমেন্ট সম্পর্কে আলোচনা থাকবে। তো আমরা প্রথমে যেটা আলোচনা করব HTML এর বেসিক সম্পর্কে। HTML জিনিসটা কি? এই HTML এর পূর্ণরূপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পূর্ণরূপ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে HTML এর পূর্ণরূপ, এটা মনে রাখবা। এখন এই HTMLটা হচ্ছে ওই ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ভাষা, যে ভাষাটাকে বলা হয় মার্কআপ ভাষা। দেখো এটার পূর্ণরূপ থেকে বুঝতে পারো যেটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এটা একটা মার্কআপ ভাষা। এই ভাষা দিয়ে কি করা হয়? ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করা হয়। এবং এটা আবিষ্কার করেন ওই টিম বার্নার্স-লি। উনি 1999 সালে হচ্ছে এটা আবিষ্কার করেন। উনি 1999 সালে ওয়েব আবিষ্কার করেছিলেন, এবং 1990 সালে উনি কি আবিষ্কার করেন? HTML আবিষ্কার করে থাকেন। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো যে হচ্ছে স্যার টিম বার্নার্স-লি 1989 সালে ওয়েব আবিষ্কার করেন এবং 1990 সালে HTMLটা আবিষ্কার করে রাখেন। নোট করে রাখবা কিন্তু, ঠিক আছে? তো যারা এখনও ফ্রেন্ডদের মেনশন শেয়ার করো নাই তারা কিন্তু ভালো কাজ করতেছো না, তাড়াতাড়ি মেনশন শেয়ার করে দাও। এর পরবর্তীতে আমি বলে দিচ্ছি এই পিডিএফটা তুমি কিভাবে পাবা। এখন আসো এনভায়রনমেন্ট সেটআপ। এই কোডগুলো যদি করতে চাও তুমি প্র্যাকটিক্যালি, তাহলে তুমি তোমার পিসি থাকলে তুমি হচ্ছে নোটপ্যাড ব্যবহার করতে পারো, বা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারো, সাবলাইম টেক্সট ব্যবহার করতে পারো, অথবা VS কোড ব্যবহার করতে পারো। কোডগুলো লেখার জন্য, এডিট করার জন্য আমাদের এই এডিটরগুলো আমরা ইউজ করতে পারি। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যখন তুমি এই ছবিগুলো হচ্ছে তুমি যখন এডিট করবে, এগুলো যখন হচ্ছে তুমি এগুলো এডিট করবা, তখন বা হচ্ছে একটা নতুন করে একটা HTML কোড লিখবো, এটা তো সেভ রাখতে হবে, তাই না? তো সেভ করবা কি? কোনো একটা নাম দিয়ে সেভ করবা। মনে করো তোমার নাম দিয়ে সেভ করলা, তো তোমার নাম দিলাম, মনে করো যে হচ্ছে তোমার নাম কি দিলাম, মনে করো যে তোমার নাম হচ্ছে রূপবান। ঠিক আছে, তো তুমি লিখলা যে রূপবান, এটা লিখে সেভ করে দিলে কিন্তু হবে না। কেন? কারণ এটার একটা এক্সটেনশন দিতে হবে। আমাদের ছবির যেমন এক্সটেনশনটা থাকে .jpg .png, এরকম আমাদের HTML কোডেরও এক্সটেনশন দিতে হবে, যেটা দিতে হবে .html। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের এক্সটেনশন .html। তো মনে রাখবা .html না দিলে কিন্তু আমাদের কোড কাজ করবে না। তার মানে আমাদেরকে .html এটা ব্যবহার করতে হবে, অথবা যদি তুমি শুধু .htm ব্যবহার করো তাও হবে, ওটাও এক্সটেনশন। এগুলোকে বলা হয় এক্সটেনশন। তার মানে HTML ফাইলের এক্সটেনশন কি হবে? HTML ফাইলের এক্সটেনশন হবে এই .html অথবা .htm। ঠিক আছে, যে কোনো একটা ব্যবহার করলেই হয়। সো এটা হচ্ছে আমাদের কোডের ক্ষেত্রে যখন আমরা করব, এটাকে কি বলা হয়? HTML ফাইল ক্রিয়েট করব, তখন এই এক্সটেনশনগুলো আমাদের দিতে হবে। আচ্ছা, তো এটা আমরা বুঝতে পারলাম। এখন আসো আমরা আলোচনা করব আমাদের পরবর্তী যে টপিকটা, সেটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। এই HTML এর স্ট্রাকচারটা কেমন হয় সেটা যদি তোমরা সবাই জানো, তারপর আমি একটু আলোচনা করতেছি। HTML এর স্ট্রাকচারটা হচ্ছে, HTML হচ্ছে, মনে করো তুমি যেটা লিখবে, একটা HTML হচ্ছে একটা পাত্র। HTML দিয়ে কী করা হয়? ওয়েবসাইট বানানো হয়। দেখো একটা ওয়েবসাইট যদি চিন্তা করো, মনে করো এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে তুমি কি দেখো? এখানে একটা বড় করে একটা লোগো দেওয়া থাকে, এরপরে এখানে ছোট ছোট করে কিছু নাম লেখা থাকে, এরপরে এখানে বড় করে কিছু একটা লেখা থাকে, মনে করো কিছু একটা আমি লিখলাম HTML, ঠিক আছে, এরকম একটা বড় করে লেখা থাকে। এরপরে এই HTML জিনিসটা কি? এটা এখানে ছোট ছোট করে লেখা আকারে লেখা থাকে। আবার হতে পারে এখানে একটা ছবি থাকে, এরকম। তার মানে কি, একটা ওয়েবসাইটের মধ্যে দেখো একটা লোগো টাইপের ছবি আছে, একটু লেখা আছে, তারপরে হচ্ছে বড় করে একটা লেখা আছে, তারপর ছোট ছোট করে লেখা আছে, এরপর একটা ছবি আছে। এগুলো কিভাবে করে? এই ভাষা দিয়ে কিভাবে করে? তো এগুলোকে আসলে এক একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হয়। যখন মনে করো যে একটা পাত্রের, যে পাত্রের নাম হচ্ছে বড়, এই বড় পাত্রের ভিতরে যখন তুমি কি রেখে দিবা, মনে করো একটা লেখা রেখে দিবে, যে তুমি লিখে দিলে মনে করো যে AB, ঠিক আছে। তো বড় পাত্রের মধ্যে রেখছো না, AB রাখছো না, এই জন্য ABটা কিন্তু তোমার ওয়েবসাইটে বড় আকারে দেখাবে। মনে করো ছোট একটা পাত্র, এই ছোট একটা পাত্রের মধ্যে তুমি রাখলে এখন AB, তাহলে এখন ABকে কিন্তু ছোট আকারে দেখাবে। তার মানে তুমি কোন পাত্রে রাখতেছ সেই পাত্র হিসেবে এটা দেখাবে। মনে করো তুমি একটা ছবি তোমার ওয়েবসাইটে অ্যাড করবা, তাহলে তুমি এমন একটা পাত্র নিবা যে পাত্রের মধ্যে কি
ছবি রেখে দিবা, ঠিক আছে? ওই পাত্রের মধ্যে কি রাখবা? ছবি রাখবা। তাহলে ওই পাত্রের ছবি নামক পাত্রের মধ্যে রাখতে হবে, কিন্তু বড় পাত্রের মধ্যে রাখলে হবে না। বড় পাত্র হচ্ছে লেখাকে বড় করে, বড় পাত্র ছবি অ্যাড করে না। তার মানে ছবি নামক যে পাত্রটা আছে এটা হচ্ছে মনে করো যে ছবি। তো এই ছবি নামক পাত্রের মধ্যে যদি তুমি রাখো ছবি, তাহলে সেই ছবিটা অ্যাড হয়ে যাবে। তো এখন এই পাত্রের কিছু ক্রাইটেরিয়া আছে, এই পাত্রগুলো কেমন? তো এই পাত্রগুলো আসলে হচ্ছে মানে পাত্রগুলোর একটা শুরু আছে, একটা শেষ আছে, ওর ভিতরে তোমার জিনিসগুলোকে রাখতে হবে। মনে করো তুমি হচ্ছে বড় নামক পাত্রে রাখতে যাচ্ছ, তাহলে তুমি কি করতে হবে জানো? এখানে বড় লিখতে হবে। এই বড়র আগে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। এরপরে এই বড়টাকে আবার এই পাত্রটাকে তুমি ক্লোজ করতে হবে, তাহলে এই বড় লিখে ক্লোজ করতে হবে। তবে ক্লোজ করার সময় এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। তাহলে দেখো বড় পাত্র শুরু হইলো, বড় পাত্র শেষ হইলো। এখন এই পাত্রের ভিতরে তুমি লিখে দিলা এ বি সি। এই পাত্রের মধ্যে যখন তুমি এ বি সি লিখলা, তার মানে তোমার এই লেখাগুলোকে এখন সে বড় আকারে দেখাবে, এই এ বি সি এইভাবে দেখাবে। কেন এইভাবে দেখাচ্ছে? কারণ তুমি বড় নামক পাত্রে রাখছো। আর পাত্র লেখার নিয়ম কি? প্রথমে তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ওই পাত্রের নামটা লিখবা, এরপরেও তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ওই পাত্রের নামটা দিবা, বাট তুমি এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো দেখো, এখানে শুরু করতে এরকম ভাবে লিখতে হয়, আর শেষ করতে হলে স্ল্যাশ দিয়ে এরকম ভাবে লিখতে হয়। এটা যেন মাথায় থাকে। তো এটাই আর কি আমাদের এখানে বলা আছে, ঠিক আছে? এগুলোকে বলা হয় কি? HTML এলিমেন্ট। যাই হোক, আমি পাত্র বলতেছিলাম তোমরা যেন বুঝো, সেজন্য আমি পাত্র বলতেছিলাম। তো আশা করি এখন তোমরা ক্লিয়ার হয়েছো যে হচ্ছে আসলে কোনটার কথা বলতেছিলাম, যে পাত্র বলতে আসলে এই এলিমেন্টটাকে বলা হয়, বা এটাকে ট্যাগ বলা হয়। কি বলা হয়? ট্যাগ বলা হয়। শুরু করতে হলে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর ভিতরে নামটা দিতে হয়। শেষ করতে গেলে অ্যাঙ্গেল ব্র্যাকেট একটা স্ল্যাশ দিয়ে তারপরে ওই নামটা আবার দিতে হয়। আর এর ভিতরে আমরা সব কিছু রাখবো। ওকে, তাহলে আমরা HTML এর স্ট্রাকচার সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই HTMLটা আসলে দেখতে কিভাবে কোডগুলো করতে হয়, HTML কোডগুলো কিভাবে করতে হয়। দেখো, প্রথমেই তুমি এই HTML পাত্রের মধ্যে যা কিছুই রাখো না কেন সব HTML পাত্রের মধ্যে রাখতে হবে। তো তুমি যদি খেয়াল করে দেখো, HTML লেখা শুরু হলো, এই যে HTML লেখা শেষ হলো, তাহলে এই যে HTML এর ভিতরে এখন যা কিছুই আছে না কেন সব HTML পাত্রের মধ্যে আছে। তাহলে এখন আমাদের এই HTML কি করে? HTML এর হিসাব নিকাশ কি? দেখো, এটা হচ্ছে HTML ডকুমেন্ট শুরু ও শেষ করতে হয় HTML ট্যাগের মাধ্যমে, মানে HTML পাত্রের মাধ্যমে। যে HTML ট্যাগ শুরু হইলো, শেষ হইলো। এরপরে দেখো হেড ট্যাগ। তোমার এই ওয়েবসাইটের মধ্যে এই হেড ট্যাগের কাজ কি? এই হেড ট্যাগটা হচ্ছে ওয়েবসাইট সম্পর্কিত কিছু তথ্য বহন করে থাকে। যে তথ্যের মধ্যে যেমন এই হেডের ভিতরেই তোমার টাইটেলটা দিতে হয়, হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ দিতে হয়, যে টাইটেলটা ওয়েব পেজের শিরোনাম ধারণ করে, ওই ওয়েবসাইটের নাম উপরে দেখবা দেখায়, ঠিক আছে? তুমি যখন ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুকে ঢুকো, দেখবা উপরে ছোট্ট করে facebook.com লেখা থাকে, ফেসবুক লেখা থাকে, ওই ওয়েবসাইটের নামটা এই টাইটেলের মধ্যে থাকে, ঠিক আছে? এই টাইটেলের মধ্যে ওই ওয়েব পেজ বা ওয়েবসাইটের শিরোনামটা থাকে। আর এরপরে হচ্ছে বডি। ওয়েবসাইটের ভিতরে আমরা যা দেখি সব কিছু এই বডির মধ্যে থাকে, লেখা, ছবি, অডিও, ভিডিও যা আছে ওয়েবসাইটের ভিতরে যা দেখায় সব কিছু এই বডির ভিতরে থাকে। অর্থাৎ ওয়েব পেজের উপাদানগুলো ধারণ করে এই বডি ট্যাগ, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ক্লাস শেষে আবার ক্লাস করতে হবে, সমস্যা নেই, এখন ক্লাস করতে থাকো। শিখা সরকার শুরুর অংশটা পরে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, যারা পরবর্তী যুক্ত হয়েছে সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে রাখো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখো। তো এটা হচ্ছে আমাদের HTML এর স্ট্রাকচার। এখন HTML এর স্ট্রাকচারটা আশা করি বুঝতে পেরেছো। তো HTML এর স্ট্রাকচারটা ক্লিয়ার কিনা সেটা আমাকে বলো, যে জি ভাই HTML এর স্ট্রাকচারটা বুঝতে পেরেছি। HTML এর স্ট্রাকচারটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা সেটা আমাকে বলো, যে HTML এর স্ট্রাকচারটা ক্লিয়ার। আচ্ছা, HTML স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি ডক টাইপ লিখতে হবে না। ডক টাইপ কখন লেখা লাগে সেটা আমি বলে দেবো। তুমি যখন কোড করবা তখন তুমি ডক টাইপটা লিখবা, ঠিক আছে? যদিও এখন ডক টাইপ না লিখলেই তোমার কোড একদম 100% ঠিক আছে। কেন 100% ঠিক আছে? কারণ ডক টাইপ তখন লেখা লাগতো যখন ব্রাউজার আসলে বুঝতো না এটা HTML কোড। বাট বর্তমানে ব্রাউজারগুলো অনেক আপডেটেড, এই জন্য তুমি উপরে যদি তোমার আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ডক টাইপ HTML না লেখো তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, সবাই ক্লিয়ার বলতেছে? আচ্ছা, তো এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এখন আসো আমরা হেডিং ট্যাগ মানে হেডিং পাত্র নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো পাত্র আবার কাউকে বলো না, বোঝানোর জন্য আমি পাত্রটা বলতেছি। তো এখন হেডিং ট্যাগ সম্পর্কে আমরা বুঝি। দেখো হেডিং ট্যাগ কি? যদি পত্রিকা দেখে থাকো, পত্রিকার শুরুতে কি মনে করো কোনো একটা টপিক যখন পড়বা শুরুতে কিন্তু অনেক বড় করে লেখা থাকে, ঠিক আছে? এ কি করলো হাবিব ভাই, ঠিক আছে? তো এরপরে ভিতরে লেখা থাকে যে হাবিব ভাই আজকে ঘুম থেকে উঠতে দেরি করছে। বাট ট্যাগ দেখছো লেখা ছিল কি, এ কি করলো হাবিব ভাই। তো
এই উপরের লেখাগুলো যেগুলো এগুলোকে বলা হয় হেডিং। এই বড় লেখাগুলোকে কি বলা হয়? এই বড় লেখাগুলোকে বলা হয় হেডিং। তো এখন এরকম হেডিং কিন্তু 6 জন। দেখো হেডিং কিন্তু অনেক বড় হতে পারে, আরেকটু ছোট হতে পারে, আরেকটু ছোট হতে পারে, আরেকটু ছোট হতে পারে। তো এই যে হেডিং ট্যাগ এরকম বড় ছোট হওয়ার জন্য এটার মধ্যে 6 রকম ট্যাগ আছে। এটার জন্য কয় রকম পাত্র আছে? 6 রকম পাত্র আছে। সেই 6 রকম পাত্র কি কি দেখো। এই 6 রকম পাত্র হচ্ছে H1, H2, H3 এবং H6 পর্যন্ত। তো তুমি যদি H1 পাত্রের মধ্যে কিছু রাখো, মনে করো H1 পাত্রের মধ্যে যদি তুমি কিছু রাখো, তাহলে সেই লেখাটা এইরকম বড় আকারে দেখাবে। যদি H2 পাত্রের মধ্যে রাখো তাহলে সেটা একটু ছোট আকারে দেখাবে। যদি H3 পাত্রের মধ্যে রাখো তাহলে সেটা আরেকটু ছোট আকারে দেখাবে। H4 আরো ছোট, H5 আরো ছোট, সর্বশেষ H6 যখন রাখবো তখন এরকম দেখাবে। আমি তো ভাই আমি H7 এ রাখতে চাই, তাহলে কি আরো ছোট দেখাবে? না। হেডিং ট্যাগ 6টি। হেডিং ট্যাগ কয়টি? গুরুত্বপূর্ণ এমসিকিউ। হেডিং ট্যাগ কয়টি? হেডিং ট্যাগ হচ্ছে 6টি। তো এখন মনে করো তুমি তোমার নাম, মনে করো তুমি খুব বড় আকারে দেখাইতে চাচ্ছ, ঠিক আছে, একদম বড় হেডিং ট্যাগ। তাহলে তুমি ওই H1 পাত্রের মধ্যে, তাহলে তুমি প্রথমে এই যে H1 এই ট্যাগটা আমি এখানে লিখলাম এবং এর ভিতরে তোমার নাম দিয়ে দিলা। মনে করো যে তোমার নাম এখানে দিলা, মনে করো হচ্ছে রূপবান, ঠিক আছে। কিসের মধ্যে দিয়ে দিলা? H1 ট্যাগের মধ্যে দিয়ে দিলা। ওকে। তো H1 এর ভিতরে যখন তুমি রূপবান দিছো, তার মানে এই লেখাটা ওয়েবসাইটে কেমন দেখাবে? এই লেখাটা ওয়েবসাইটে কিন্তু অনেক বড় আকারে, মোটা আকারে দেখাবে। এই যে দেখো এইরকম ভাবে দেখাবে। এই যে যদি মনে করো H1 না দিয়ে তুমি H2 এর মধ্যে রাখতা, তাহলে সেটা আরেকটু ছোট আকারে দেখাইতে, মনে করো যে এরকম ভাবে দেখাইতে হয়তো। তার মানে এই H1 H2 এর উপর ডিপেন্ড করে যে তোমার লেখাগুলোকে কিভাবে দেখাবে। বুঝতে পেরেছো? তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের 6 রকম হেডিং ট্যাগ আছে H1 থেকে H6 পর্যন্ত। H6 এর পরে কিন্তু আর কোনো হেডিং ট্যাগ নাই। সো হেডিং ট্যাগটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। হেডিং ট্যাগ যদি বুঝতে পারো আমাকে একটু জানাও। এবার আমরা আলোচনা করব প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। ইয়েস, এই যে লিখে রাখতেছো অনেক হেডিং ট্যাগ 6টা H1 থেকে H6, যারা কমে লিখে রাখতেছো তারা কিন্তু এগুলো কি মনে থাকবে বেশি। আচ্ছা জিম, হ্যাঁ ক্লিয়ার। সাদিয়া সিফাত ক্লিয়ার। শান্ত মোল্লা জি ভাইয়া ক্লিয়ার। ওকে ভেরি গুড। আমি আনোয়ার ক্লিয়ার। সারান দত্ত ক্লিয়ার। ওকে। ওকে সবাই ক্লিয়ার। সাফি ইসলাম সবাই ক্লিয়ার বলতেছে। ওকে ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সেটা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা আমাদের পরবর্তী যে ট্যাগটা আছে সেটা হচ্ছে আমরা আলোচনা করি। আচ্ছা শাহিন খান ক্লিয়ার। সি প্রোগ্রাম চ্যাপ্টার করাবেন না? হ্যাঁ করাবো। দেখো প্যারাগ্রাফ ট্যাগটা কি? প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে যে লেখা, যেমন ওই যে বললাম না যে পত্রিকার মধ্যে শুরুতে যেটা থাকে সেটা হেডিং ট্যাগ, বাকি অংশটা কি ট্যাগ ভাই? ভিতরে যে লেখাগুলো থাকে অনেকগুলো লেখা, সেগুলো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে থাকে, অর্থাৎ প্যারাগ্রাফ পাত্রের মধ্যে থাকে। ওই লেখাগুলোকে বলা হয়, নর্মাল লেখাগুলোকে কি বলা হয়? প্যারাগ্রাফ। এটা একটা অনুচ্ছেদ, শেষ। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে থাকে। তার মানে কোনো লেখা সাধারণত প্যারাগ্রাফ টাইপের লেখাগুলি সেগুলো পি ট্যাগের মধ্যে থাকে। প্যারাগ্রাফ ট্যাগের পাত্রের নাম কি? পি। তো এই পি এর মধ্যে হচ্ছে আমাদের এগুলো থাকবে। সো পি ট্যাগের মধ্যে আমরা এগুলো লিখে রাখি আর কি নর্মালি। এরপরে আসো আমরা আলোচনা করব কি? আমরা আলোচনা করব ফাঁকা ট্যাগ। এই জিনিসটা কি? এতক্ষণ পর্যন্ত আমরা যত পাত্র সম্পর্কে আলোচনা করতেছিলাম সবগুলো পাত্র শুরু হয় এবং শেষ হয়, কিন্তু এই ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ এরা কি হয় জানো? এদের শুরু হয়, এদের শেষ নাই। শেষ নাই বলতে কি, ওইটাই শেষ, এটাই শুরু এটাই শেষ, ওদের এই হচ্ছে কথা, ঠিক আছে? ওইগুলোকে বলা হয় ফাঁকা ট্যাগ। তো এরকম কয়েকটা ট্যাগ আছে, যেমন হচ্ছে কি কি ট্যাগ? ব্রেক ট্যাগ, এইচআর ট্যাগ, আইএমজি ট্যাগ, আরও ট্যাগ আছে। আরেকটা ট্যাগ হচ্ছে মেটা ট্যাগ। এরকম অনেক ট্যাগ আছে যেগুলো হচ্ছে আসলে কি, আসলে এদের কোনো ক্লোজিং ট্যাগ নাই, শুধু এটা ব্যবহার করলে শেষ, এই ট্যাগের কাজ শেষ। শুধু এইচআর ব্যবহার করলে এই ট্যাগের কাজ শেষ। আইএমজি ট্যাগ যেটা হচ্ছে ছবি যুক্ত করার জন্য আমাদের কাজে লাগে, সেই ছবি যুক্ত করার ট্যাগটা হচ্ছে আমাদের আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ ব্যবহার করলে আইএমজি ট্যাগের কাজ শেষ। সো এইগুলা দিয়ে হচ্ছে আসলে আমাদের এই একটা ট্যাগের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। এখন ব্রেক ট্যাগের কাজটা কি সেটা আমি তোমাকে একটু বলে রাখি। ব্রেক ট্যাগের কাজ হচ্ছে, মনে করো তুমি কিছু একটা লিখতেছো, মনে করো যে তুমি এখানে লিখলা প্রথমে যে আই এম এ স্টুডেন্ট, তুমি ওয়েবসাইটে এটা দেখাচ্ছ, ঠিক আছে, স্টুডেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে একটা গ্যাপ, এক লাইন না লিখে পরের লাইনে তুমি লিখতেছো যে হচ্ছে মাই নেম ইজ, ঠিক আছে, মাই নেম ইজ এক্স ওয়াই জেড,
ঠিক আছে, এরকম কিছু একটা লিখলা। তাহলে এই যে একটা ফাঁকা দিলা না, এই ফাঁকাটা দেওয়ার জন্য আমরা কি করতে হবে, কি ট্যাগের ভিতরে কি লিখতে হবে সেটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। দেখো পি ট্যাগের মধ্যে আমরা প্রথমে এটা লিখবো, ঠিক আছে, আই অ্যাম এ স্টুডেন্ট এটা লিখবা। তারপরে এই যে মাই নেম ইজ তারপরে লেখা শুরু করবা, এরপর পি ট্যাগটা ক্লোজ করলা। কিন্তু এই যে মাই নেম ইজের আগে কিন্তু এক লাইন গ্যাপ আছে, তো তুমি এই মাই নেম ইজ লেখার আগে এরকম এই বি আর ট্যাগটা ব্যবহার করে ফেলবা। তার মানে এই ব্রেক ট্যাগের কাজ কি, একটা লাইনকে ব্রেক করে দেয় সে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই বি আর ট্যাগের কাজ। তো আশা করি তুমি বুঝতে পারছো যে বি আর ট্যাগের কাজ কি। বি আর ট্যাগটা হচ্ছে লাইনকে ব্রেক করে দেয়, এটা হচ্ছে আমাদের বি আর ট্যাগের কাজ। এইচ আর ট্যাগের কাজ কি, মনে করো তুমি কোনো একটা লেখার পরে তুমি এখানে কিছু একটা হেডিং লেখার পরে তুমি চাচ্ছ এইরকম একটা দাগ থাকুক, তারপর নিচে বাকি লেখাগুলো থাকুক। এই যে এইরকম একটা দাগ দেওয়ার জন্য আমাদের এইচ আর ব্যবহার করা, যেটা মানে হচ্ছে হরিজন্টাল রুল, ঠিক আছে। তো এই হরিজন্টাল রুল দেওয়ার জন্য, এই হরিজন্টাল আকারে রুল টানার জন্য আমাদের এইচ আর ব্যবহার করা হয়। আর আইএমজি দিয়ে ছবি যোগ করা হয়, ইমেজ যোগ করা হয়, সেটা আমরা ইমেজ ট্যাগের ক্ষেত্রে ডিটেলসে দেখব। সেটা হচ্ছে আমাদের ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ, ঠিক আছে। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন আসলে কিছু ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আলোচনা করি। দেখো মাঝে মাঝে আমাদের প্রয়োজন পড়ে লেখাগুলোকে একটু মোটা করে দেখানোর জন্য, মাঝে মাঝে প্রয়োজন পড়ে লেখাগুলোকে একটু বাঁকা করে দেখানোর জন্য, মাঝে মাঝে প্রয়োজন পড়ে লেখাগুলোর নিচে একটা আন্ডারলাইন দেওয়ার জন্য, মাঝে মাঝে আমাদের সূত্র যখন আমরা দেখাইতে যাই এই স্কোয়ার পাওয়ার আকারে দেখানোর জন্য, আবার কখনো নিচে যেমন H2O, টুটা কিন্তু একটু নিচে লেখা হয়, সেগুলো আকারে দেখানোর জন্য। আবার মাঝে মাঝে আমাদের লেখাগুলোকে বড় করে ছোট করে আমাদের দেখাইতে হয়। তো লেখাগুলোকে এইরকম সাজানো গোছানো করার জন্য সেটাকে বলা হয় ফরম্যাট করা হয়। আর এই লেখাগুলোকে ফরম্যাট করতে হলে আমাদের ফরম্যাটিং কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো ব্যবহার করে লেখাগুলোকে এরকম সুন্দর করা যায়। কি ট্যাগ দেখো, প্রথমে হচ্ছে বি ট্যাগ। কোনো লেখাকে যদি তুমি বি ট্যাগের মধ্যে রাখো তাহলে লেখাটা অনেক বোল্ড আকারে দেখাবে। মনে করো তুমি কোনো একটা লেখা, এই যে মনে করো একটা পি ট্যাগের ভিতরে তুমি লিখলে কি, তুমি লিখলা মনে করো যে হচ্ছে মেসি, ঠিক আছে। এটা লিখলে তুমি কিসের ভিতরে, পি ট্যাগের ভিতরে লিখলা, তাহলে লেখাটা দেখাবে কেমন জানো, এই মেসি লেখা দেখাবে, MESSI মেসি আকারে দেখাইলো। কিন্তু তুমি যদি এখানে পি ট্যাগ ব্যবহার না করে মনে করো এই বি ট্যাগের ভিতরে, এখানে যদি মনে করো যে এই পি ট্যাগের মধ্যে না লিখে তুমি বি ট্যাগের ভিতরে মনে করো লিখলা মেসি, তাহলে এখন লেখাটা কিরকম দেখাবে জানো, এখন লেখাটা দেখাবে তোমার এই মোটা আকারে, অনেক বোল্ড আকারে দেখাবে, ঠিক আছে। বোল্ড মানে হচ্ছে আমাদের একটু মোটা, লেখাগুলোকে মোটা করে দেখাবে, অর্থাৎ এরকম আকারে দেখাবে এখন তোমার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বি ট্যাগের কাজ। তো এখানে ওইটাই বলা আছে যে লেখাকে মোটা করে দেখানোর জন্য আমাদের এই বি ট্যাগটা ব্যবহার করা হয়, ওকে। তাছাড়া হচ্ছে এই স্ট্রং ট্যাগ ব্যবহার করলেও লেখাকে মোটা করে দেখায়, ইউ ট্যাগ ব্যবহার করে লেখাকে আন্ডারলাইন আকারে দেখায়, INS মানে ইনসার্ট বোঝায় আর কি, এটা ব্যবহার করলে লেখার নিচে আন্ডারলাইন দেখায়, আই ট্যাগ করলে লেখাকে ইটালিক মানে বাঁকা আকারে দেখায়, ইএম ট্যাগ ব্যবহার করলেও লেখাকে কি বাঁকা আকারে দেখায়। এখন আসো সুপ ট্যাগ, এটা খুব গুরুত্বপূর্ণ। সুপারস্ক্রিপ্ট কোনগুলো দেখো, মনে করো যে এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার, এখানে স্কোয়ারটা হচ্ছে এটা উপরে লেখা হয়েছে এই টুটা, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্টটা কিভাবে লেখে জানো, এরপরে আমরা সুপারস্ক্রিপ্ট করতে যাচ্ছি কাকে, টুকে, তার মানে টুকে সুপ ট্যাগের মধ্যে রেখে দিব, সুপারস্ক্রিপ্টের জন্য সুপ, এই যে সুপ ট্যাগ শুরু হলো /সুপ, তো এখানে আমাদের এই সুপ ট্যাগের ভিতরে টুটা দিয়ে দিলাম, তার মানে এটার আউটপুটটা দেখতে কেমন দেখাবে, এই স্কোয়ার, এইভাবে হচ্ছে আমাদের আউটপুটটা দেখাবে। আবার যদি সুপ ট্যাগ না লেখে তুমি যদি এখানে সাব লেখো, পি এর জায়গায় মনে করো বি দিলা, SUB সাব ট্যাগ লেখো, তাহলে কিন্তু এটা দেখাবে না, তাহলে এই টুটা এখন সাব হয়ে যাবে, মানে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, নিচে চলে আসবে। তার মানে সাব ব্যবহার করলে নিচে, সাবের ভিতরে যেটা থাকবে সেটা নিচে চলে আসবে, আর সুপ ব্যবহার করলে সেটা উপরে চলে যাবে। তো সুপ ট্যাগ হচ্ছে যেমন এই স্কোয়ার, টুটাকে উপরে দেখাইতে সুপ ট্যাগ ব্যবহার করব। আবার সাব ট্যাগের ক্ষেত্রে লেখা নিচে দেখানোর জন্য মনে করো H2O, এই টুটা নিচে আছে, নিচে দেখানোর জন্য আমরা সাব ট্যাগ ব্যবহার করব। লেখাকে বড় করে দেখাইতে, একটু বড় করে যদি দেখাইতে চাও তাহলে বিগ ট্যাগ ব্যবহার করি, লেখাকে একটু ছোট আকার দেখাইতে হলে স্মল ট্যাগ ব্যবহার করি। আর লেখার মাঝখানে মনে করো এরকম একটা দাগ দিয়ে দিতে চাই, ডিলেট দাগ দিয়ে দিতে চাই, তাহলে DEL, এই ট্যাগটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এই ট্যাগটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। সো এটা হচ্ছে আমাদের ফরম্যাটিং ট্যাগ। সো ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আশা করি তোমরা এখন ক্লিয়ার হয়ে গেছো। এরপরে আমরা সর্বশেষ আলোচনা করব HTML এর কমেন্ট। এই কমেন্ট কিভাবে করে দেখো, HTML এর কমেন্ট হচ্ছে, মনে করো তুমি একটা কোড লিখছো, তুমি একটা ওয়েবসাইট বানাইছো, যে ওয়েবসাইট একটা কোম্পানিতে তুমি জব করো, সেই কোম্পানির জন্য তুমি একটা ওয়েবসাইট বানাইছো। মনে করো এখানে হচ্ছে তুমি কোড করলে, অনেক লাইনের কোড করে রাখছো তুমি, ঠিক আছে, কোড করে রাখছো, এই যে এখানে তুমি কোড করে রাখছো, একটা ওয়েবসাইট বানাইছো তুমি, ওয়েবসাইটের কোড করে রাখছো।
এখন তুমি তো এই কোম্পানিতে সবসময় থাকবে এমন কোনো কথা না, তুমি চলে গেলে কোম্পানি থেকে, এখন তোমার পজিশনে আরেকজন আসছে, ওয়েবসাইটটা তো একই রইলো। এখন এমন হতে পারে কাজের প্রয়োজন, ওয়েবসাইটে কিছু চেঞ্জেস আনার দরকার পড়ে, এখন ওই লোক তোমার কোড ওপেন করছে, ওই কোডটা যে তুমি করছো সেটা সে বাইর করছে, কারণ ওইখান থেকে তো চেঞ্জ করতে হবে, তাহলে না ওয়েবসাইট চেঞ্জ হবে। বাট আসার পরে তুমি দেখতেছে ও তোমার কোড কিছুই বুঝতেছে না, তাহলে তো সমস্যা। তো এই জন্য কোডে কমেন্ট করে রাখা হয়। মনে করো তুমি যখন কোডটা করতেছো, তখন তুমি যদি এখানে কি কোডটা করছো এটা যদি উপরে একটু লিখে রাখতে পারো, যে হচ্ছে মনে করো যে এখানে আমি এই করছি, ঠিক আছে, এখানে আমি আমি ছবি অ্যাড করছি, ঠিক আছে, এরকম একটা লেখা রেখে লাগলো ছবি অ্যাড করছি। তার মানে এখন ভাইয়া আপনি যদি এখানে লিখে রাখেন যে এখানে আমি ছবি অ্যাড করছি, তাহলে তো ওয়েবসাইটের মধ্যেও লেখাটা দেখাবে যে এখানে আমি ছবি অ্যাড করছি। না, এই ওয়েবসাইটে যেন না দেখায় সেই জন্য HTML কমেন্ট ব্যবহার করতে হয়। কমেন্টটা কিভাবে ব্যবহার করে দেখো, প্রথমে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দুইটা হাইপেন দিতে হয়। এরপরে তোমার যা মন চায় সেটা তুমি লিখবে, যে যেমনে মন চায় তুমি যে কোনো ভাষায় লিখতে পারো, তুমি লিখে রাখলা, এরপরে আবার দুইটা হাইপেন দিয়ে এটা ক্লোজ করে দিলা, শেষ, HTML কমেন্ট হয়ে গেছে। এখন এই লেখাটা কোডের মধ্যে থাকবে, বাট ওয়েবসাইটের মধ্যে লেখাটা আর দেখাবে না। এটা তাহলে কে দেখতে পারবে? যারা কোডগুলো পরবর্তীতে এডিট করার প্রয়োজন পড়বে তারা দেখবে। তার মানে কোড টোড এডিট করার জন্য আমাদের এই HTML কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। HTML কমেন্ট সোর্স কোডের মধ্যেই থাকে, অর্থাৎ কোডের মধ্যেই থাকে, কিন্তু কোড এক্সিকিউট হয় না, ওই লেখাগুলো কিন্তু ওয়েবসাইটে দেখাবে না। কমেন্ট মূলত ব্যবহার করা হয় ভবিষ্যৎ কোড এডিট করতে যেন সুবিধা হয় সেজন্য। ওকে, তাহলে HTML কমেন্টটা কিন্তু তোমরা বুঝতে পারছো আশা করি। আমাদের যে দ্বিতীয় ধাপের যে পড়াটা ছিল সেটা আমাদের মোটামুটি শেষ। এখন তৃতীয় ধাপে আমাদের কিছু জিনিস আছে, সেগুলো যদি তোমরা একটু দেখো। তৃতীয় ধাপের আলোচ্যসূচি যদি আমরা একটু দেখি, এখানে আমাদের হাইপারলিঙ্ক সম্পর্কে আলোচনা করা আছে, ইমেজ ট্যাগ সম্পর্কে আলোচনা করা আছে, লিস্ট সম্পর্কে আলোচনা করা আছে, ওয়েবসাইটে বাংলা দেখানো সম্পর্কে আলোচনা করা আছে। তবে এগুলো হচ্ছে আমাদের সৃজনশীলের টপিক, এই টপিকগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব না, কারণ এই সৃজনশীল যখন আমি করাবো তখন হচ্ছে এই হাইপারলিঙ্ক, ইমেজ, লিস্ট চলে আসবে। তবে আমি তোমাকে একটু আলোচনা করে দেবো এটা, যে হাইপারলিঙ্কটা কি। হাইপারলিঙ্ক হচ্ছে যখন তুমি একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাবো, মনে করো এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে যখন তুমি আরেকটা ওয়েবসাইটে যেতে চাও তখন তুমি এই হাইপারলিঙ্কটা ব্যবহার করবে। মনে করো তুমি চাচ্ছ যে ভাই আমার এখানে লেখা আছে যে হচ্ছে কি লেখা আছে, মনে করো যে এখানে লেখা আছে যে ক্লিক, এরকম একটা লেখা আছে, আমি জাস্ট এই ক্লিকের মধ্যে ক্লিক করার সাথে সাথে অন্য আরেকটা ওয়েবসাইট চলে আসছে। তো একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাওয়ার জন্য যেই লিঙ্কটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয়, যে ট্যাগ ব্যবহার করা হয় বা যে ট্যাগের মাধ্যমে আমরা এটা করে থাকি সেটাকে বলা হয় হাইপারলিঙ্ক। আর ইমেজ কি, যে ট্যাগের মাধ্যমে আমরা ইমেজ ট্যাগ অর্থাৎ ছবি অ্যাড করার জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে ইমেজ। আর লিস্ট কি, মনে করো কোনো একটা লিস্ট আছে, যেমন 1 দিয়ে লেখা আছে মনে করো যে মাছ, তারপরে 2 দিয়ে লেখা আছে মনে করো যে সবজি, তারপরে 3 দিয়ে লেখা আছে মনে করো যে ডাল। তো এগুলো কি, এটা হচ্ছে এক একটা লিস্ট, এই প্রত্যেকটা এক একটা কি লিস্ট। আচ্ছা, সো লিস্ট আমরা বুঝতে পেরেছি, লিস্ট জিনিসটা কি সেটা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আসো হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কটা তো বললামই, হাইপারলিঙ্ক হচ্ছে এই যে এ ট্যাগ মাধ্যমে ব্যবহার করা। এই হাইপারলিঙ্ক করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেই ট্যাগের নাম কি, হাইপারলিঙ্ক ব্যবহার করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেই ট্যাগের নাম হচ্ছে আমাদের এ ট্যাগ। কি ট্যাগ? এ ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে এটা ব্যবহার করা হয়। তো এই ট্যাগের মাধ্যমে আমরা এই হাইপারলিঙ্কটা ব্যবহার করে থাকি। এই যে এই ট্যাগের ভিতরে আমাদের এটা হয়ে থাকে, যে আমরা সৃজনশীল করার সময় এটা ডিটেলস আলোচনা করব। তার পরবর্তীতে এই হাইপারলিঙ্কের পরে আমাদের যে আলোচনাটা থাকবে, হাইপারলিঙ্কের পরবর্তীতে যে আলোচনা থাকবে সেটা হচ্ছে হাইপারলিঙ্ক দুই প্রকার হয়ে থাকে, একটা ইন্টারনাল হাইপারলিঙ্ক, একটা এক্সটার্নাল হাইপারলিঙ্ক। আর হাইপারলিঙ্কের সুবিধা হচ্ছে ভিজিটরের সময় বাঁচে, অবশ্যই সময় বাঁচে। মনে করো তুমি একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যেতে হবে, সার্চ দিয়ে আর তোমার খুঁজে যাওয়া লাগবে না, জাস্ট ক্লিক করলে চলে যেতে পারবা, তাহলে সময় বাঁচে, দ্রুত এক পেজ থেকে আরেক পেজে আমরা যেতে পারি, এটা হচ্ছে হাইপারলিঙ্ক। আর ইমেজ ট্যাগ হচ্ছে যে ট্যাগের মাধ্যমে ছবি অ্যাড করা হয় সেটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ, ঠিক আছে। এরপরে ইমেজ ট্যাগের পরে ইমেজ ট্যাগ যেহেতু আমরা বুঝতে পেরেছি, ইমেজ ট্যাগের আমরা প্র্যাকটিক্যালি অর্থাৎ ইমেজ ট্যাগের কোড দেখবো আমরা আমাদের সৃজনশীল ক্লাসে। এখন দেখো এখানে বলা আছে লিস্ট বা তালিকা। HTML লিস্ট বা তালিকা এটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের মধ্যে কি পার্থক্য আছে দেখো। আনঅর্ডার লিস্টে দেখো এখানে চা, কফি, পানি লেখা আছে, বাট এগুলো সব দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, মানে সবগুলো একই রকম। এখানে দেখো চা, কফি, ওয়াটার দেখো সবগুলোর আগে একই রকম চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। কিন্তু এখানে দেখো 1 2 3 রোমান সংখ্যা 1 2 3 অথবা ABC এসব দিয়ে যদি থাকে তার মানে অর্ডার আকারে, সিরিয়াল আকারে আছে, এগুলো এসব লিস্টকে বলবো অর্ডার লিস্ট, এগুলোকে বলবো আনঅর্ডার লিস্ট। তো এই লিস্টগুলো করার জন্য আমরা কি HTML কোড করব সেটা আমরা সৃজনশীল ক্লাসে দেখব। এখন আসো লিস্ট বা তালিকা সম্পর্কে আমাদের তো আইডিয়া হয়েছে, তাছাড়া আছে আমাদের নেস্টেড লিস্ট সম্পর্কে আলোচনা আছে। নেস্টেড লিস্ট সম্পর্কে আমরা আলোচনা করব। নেস্টেড লিস্ট, এই যে নেস্টেড লিস্ট, এই যে দেখো লিস্টের ভিতরে লিস্ট,
এই যে 1 ম্যাঙ্গো 2 জ্যাকফ্রুট, আবার ম্যাঙ্গোর ভিতরে আরেকটা লিস্ট আছে, এ তে ইয়েলো, বি তে গ্রিন, ঠিক আছে। সো এগুলো হচ্ছে এই লিস্টগুলোকে বলা হয় নেস্টেড লিস্ট। এই লিস্ট সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এখন আসো একটা থিওরিটিক্যাল পার্ট, যে ওয়েবসাইটে বাংলা দেখানো। ওয়েবসাইটে বাংলা দেখাইতে হলে কি করতে হয় দেখো, ওয়েবসাইটে যদি তুমি বাংলা দেখাইতে চাও, যে ওয়েবসাইটে তুমি সরাসরি বাংলা দেখাইতে পারবা, মনে রাখবা যদি তুমি বাংলা লেখো তাইলে বাংলা দেখাবে। তবে কিছু কিছু ব্রাউজার সেই বাংলা লেখাটা দেখায় না। সেই বাংলা লেখাটা যখন দেখায় না তখন আমাদের কিছু কাজ করতে হয়। সেই কাজটা কি সেটা যদি তোমরা এখানে দেখো, যে সেই কাজটা হচ্ছে তোমাকে এই মেটা নামক এই হেড ট্যাগের ভিতরে তো টাইটেল একটা ট্যাগ থাকবেই, তাছাড়াও তুমি মেটা ট্যাগ ব্যবহার করবা। এটা কিন্তু একটা আমাদের কি ট্যাগ, এমটি ট্যাগ। দেখো মেটা ট্যাগ শুরু হয়েছে কিন্তু এটা কোনো ক্লোজিং নাই আর কি। যাই হোক, মেটা লেখার পর এটার একটা অ্যাট্রিবিউট লিখবা চার্ট ক্যারেক্টার সেট, ঠিক আছে, কার সেট লিখবা। কার সেট মানে কি, এটা কার সেট দিয়ে বোঝায় ক্যারেক্টার সেট, যেটা মান হবে UTF-8। আর শুরুতে তুমি HTML ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবা ল্যাং, যেটার ভ্যালু হবে BN-BD। এগুলোর মিনিং কি, এগুলোর মিনিংটা হচ্ছে দেখো, বিএন ল্যাঙ্গুয়েজ BN-BD দিয়ে বোঝায় কি, এটা দিয়ে বোঝানো হচ্ছে BN-BD দিয়ে বাংলা ভাষা বোঝানো হচ্ছে, বাংলাদেশের বাংলা ভাষা বোঝানো হচ্ছে। যদি আমেরিকান ইংরেজি বোঝানো হয় তাহলে EN-US দেওয়া হয়। আবার যদি মনে করো ব্রিটিশদের ইংরেজি বোঝানো হয় তাহলে বোঝানো হয় EN-UK। আমাদের বাংলাদেশের বাংলা বোঝানোর জন্য বিএনতে বাংলা আর বিডিতে বাংলাদেশ বোঝানো হচ্ছে, বাংলাদেশের বাংলা। এরপরে কার সেট UTF, এই কার সেট মানে হচ্ছে ক্যারেক্টার সেট। এই ক্যারেক্টার সেট আমাদের যদি একটা ক্যারেক্টার সেটের নাম হচ্ছে UTF-8, এটা যদি আমরা ব্যবহার করি, এটা খুবই জনপ্রিয় একটা ক্যারেক্টার সেট। এই ক্যারেক্টার সেট বাংলা সাপোর্ট করে। তার মানে এই ক্যারেক্টার সেট ব্যবহার করার কারণে এখন তুমি যদি বাংলা লেখো, এখন ব্রাউজার ঠিকঠাকভাবে তোমার বাংলা লেখা দেখাবে। এটা হচ্ছে ওয়েবসাইটে বাংলা লেখা দেখানোর হিসাব নিকাশ, ঠিক আছে। সো আমাদের থিওরিটিক্যাল যে পার্টগুলো সেগুলো মোটামুটি আমাদের আলোচনা করা শেষ। থিওরিটিক্যাল পার্টগুলোর আলোচনা আমাদের হয়ে গেছে। সো আমাদের MCQ নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল। তো MCQ আলোচনা করার জন্য আসলে আজকে MCQ দেখি কয়টা MCQ আছে, আমরা যদি একটু দেখি। আচ্ছা, MCQ যেটা আলোচনা করার কথা ছিল, কিন্তু আসলে আমাদের সময়ে সংকলনের জন্য MCQ ক্লাসের জন্য আলাদা একটা ডেডিকেটেড ক্লাস নিলে আমার মনে হচ্ছে ভালো হবে। তো সেজন্য তোমাদের যে MCQ ক্লাসটা সেটা হবে, এই যে তোমাদের জন্য যদিও MCQ যে নিয়ে আসছে, ঠিক আছে, এই যে MCQ ক্লাসগুলো কিন্তু আনছে, এই যে তোমাদের MCQ ক্লাসের সেকশনে যে MCQ পার্ট, MCQ কিন্তু বানানো আছে, দেখো এই যে MCQ কিন্তু নিয়ে আসছে, বাট এটার জন্য আলাদা একটা ডেডিকেটেড ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। অন্য একটা ক্লাসে সম্পূর্ণ MCQ যা আছে সবগুলো সমাধান করে দিব অন্য একটা MCQ ক্লাসে, ঠিক আছে। তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই থাকবে, নতুন কিছু আর পড়াবো না এখানে। শুধু লাস্টে দুইটা টপিক, আমাদের থিওরিটিক্যাল দুইটা টপিক আমি একটু দেখাই দিই। যে দুইটা টপিক হচ্ছে ওয়েবসাইট কই, এই যে ওয়েব পেজ ডিজাইনিং, ঠিক আছে, ওয়েব পেজ ডিজাইনিং। আর একটা হচ্ছে টেবিল আমাদের সিকিউ ক্লাসে হবে। তো ওয়েব পেজ ডিজাইনিং যদি আমরা দেখি, ওয়েব পেজ ডিজাইনিংটা কি, দেখো, ভালো ওয়েবসাইট তৈরিতে প্রথমে ভালো একটি ডিজাইন তৈরি করতে হয়, এটা আমরা জানি। একটি ওয়েবসাইটে কি কি থাকবে, কি কি পেজ থাকবে, সেগুলো লেআউট তৈরি করতে হয়। সেটা হচ্ছে আমাদের কি এই লেআউটগুলো তৈরি করা লাগে, যে একটা ওয়েবসাইট আমি বানাবো, আচ্ছা ওই পেজটা কেমন হবে, কোথায় কি থাকবে, কয়টা পেজ থাকবে, লগ ইন করা লাগবে কি না, কে কি লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করা লাগবে কি না, সেগুলো আমাদের আগে ধারণা নিতে হবে। এরপর দেখো, এই ডিজাইনটি প্রাথমিকভাবে কাগজে কলমে করা যেতে পারে। তুমি একটা কাগজ কলম নিয়ে বসলা, যে আচ্ছা এখানে আমি ছবি রাখবো, এখানে লেখা রাখবো, এখানে আমি এটা রাখবো। তো কাগজে কলমে যখন এই ডিজাইনটা করতে পারো তুমি, এই কাগজে কলমে ডিজাইন করার পরে ওই ডিজাইনটাকে বলা হয় কি, ওয়্যার ফ্রেম। ওইটাকে কি বলা হয়, ওয়্যার ফ্রেম। খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ এবং জ্ঞানমূলক প্রশ্ন। এরপর দেখো, এই ডিজাইনটা তুমি, এই ডিজাইনগুলোকে তুমি HTML এবং CSS এবং আরও কিছু প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ডিজাইন করে ফেলতে পারো। এই ডিজাইন বা ডেভেলপ করাটাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তার মানে তুমি এই ডিজাইনটাকে যখন ডেভেলপ করবা HTML CSS ব্যবহার করে, তখন তাকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলা হয়। আর এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা যারা করে তাদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। তাদেরকে কি বলা হয়, ফ্রন্ট এন্ড ডেভেলপার। আবার দেখো, অন্যান্য প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে বিভিন্ন আরও কিছু প্রোগ্রামিং ভাষা আছে, যেমন হচ্ছে তুমি যখন মনে করো যে হচ্ছে এটাকে কি করবা, যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করবো, অন্যান্য যে প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ মনে করো তুমি একটা ওয়েবসাইটে গেলা, যাওয়ার পরে তুমি ওইখানে তোমার নাম, তোমার ইমেল অ্যাড্রেস এগুলো দিচ্ছ, এগুলো দিয়ে তোমার আইডি তুমি একটা লগ ইন করতেছো। এই তুমি যে ইমেল অ্যাড্রেস দিলা, পাসওয়ার্ড দিলা, এগুলো কোথায় গেছে, এগুলো ওই ওয়েবসাইটের ভিতরে একটা ডাটাবেজ আছে, ওইখানে গিয়ে সেভ হয়েছে। তার মানে তোমার ইনফরমেশনগুলো যখন সেভ হচ্ছে, এই যে
ভিতরে ডাটাবেজে সেভ হচ্ছে, এইসব কাজ ভিতরের কাজগুলো যে করে সেটাকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। এই ভিতরের কাজগুলো করে যেসব ডেভেলপাররা তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার। সো মনে রাখবা ভিতরের কাজগুলো, এই যে ভিতরের কাজ, ডাটাবেজের কাজ, এগুলোকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। আর যারা এগুলো করে থাকে তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার। এখন যারা ফ্রন্ট এন্ডও ডেভেলপ করতে পারে, ব্যাক এন্ডও ডেভেলপ করতে পারে, তাদেরকে কি বলা হয়? যারা ফ্রন্ট এন্ডও ডেভেলপ করতে পারে, ব্যাক এন্ডও ডেভেলপ করতে পারে, তাদেরকে একসাথে বলা হয় যে ফুল স্ট্যাক ডেভেলপার। যারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই পারে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। সো মনে রাখবা যারা ফ্রন্ট এন্ড শুধু ডেভেলপ করতে পারে তাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার, যারা শুধু ব্যাক এন্ড ডেভেলপ করতে পারে তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার, আর যারা দুইটাই একসাথে পারে তাদেরকে কি বলা হয়? ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয়। ওকে, তো আমাদের আজকে সর্বশেষ টপিক যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশিংটা হচ্ছে কি সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। ওয়েবসাইট পাবলিশিংটা হচ্ছে, মনে করো তুমি একটা ওয়েবসাইট বানাইছো, এখন সবাইকে এটা দেখতে হবে, তো সবাইকে দেখতে হলে এই ওয়েবসাইটটা পাবলিশ করতে হবে। এই ওয়েবসাইট পাবলিশ করার ক্ষেত্রে তুমি প্রথমে এই ওয়েবসাইটটাকে এমন একটা কম্পিউটারে রাখতে হবে যে কম্পিউটারে একটা পাবলিক আইপি আছে। তো এই একটা সার্ভার বা একটা কম্পিউটারে যখন রাখবে, তার মানে তখন তুমি একটা সার্ভারের মধ্যে এটা রাখতে হবে। তো একটা সার্ভারে যখন রাখবা তখন ওই সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়ে ওই ওয়েবসাইটটাকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু এখন সার্ভারের আইপি অ্যাড্রেস কি মনে রাখা সম্ভব না। তো তখনই আসে ডোমেন নেমের হিসাব নিকাশ। তখন আমরা কি করব? ওই ডোমেন নেম দিয়ে এটাকে সার্চ দিয়ে বের করব। তো ডোমেন নেমের সাথে ওই আইপি অ্যাড্রেসের, ওই সার্ভারের আইপি অ্যাড্রেসের একটা কানেকশন ঘটাবো। তাহলে এখন আমি ডোমেন নেম, অর্থাৎ আমি কোনো একটা নাম দিয়ে সার্চ দিয়ে তোমার ওয়েবসাইটটা দেখতে পারবো। এটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। মানে ওয়েবসাইট পাবলিশ করতে হলে প্রথমে আমাদের এই সবগুলোকে একটা জায়গায় রাখতে হয়, কোনো এক জায়গায় রাখতে হয়। তার পরবর্তীতে যেখানে রাখলাম, যে সার্ভারে রাখলাম, সেই সার্ভারের আইপি অ্যাড্রেসের সাথে নতুন একটা ডোমেন নেম আমরা এনে এটার সাথে সংযুক্ত করে দিলাম। এখন আমি ডোমেন নেম লিখে সার্চ দিলেই কিন্তু আমি পেয়ে যাব যে হচ্ছে আসলে আমার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা সেটা। এটাকে বলা হয় এই পুরো ব্যাপারটাকে বলা হয় কি? ওয়েবসাইট পাবলিশিং। তো আমাদের যে বেসিক আলোচনা ছিল, আমাদের সম্পূর্ণ আলোচনা করা হয়ে গেছে। আমাদের যেগুলো ছিল একটু অ্যাডভান্স, যেমন হচ্ছে লিস্ট ডেভেলপ করে কীভাবে, লিস্ট করার কোড, হাইপারলিঙ্ক করার কোড, ছবি অ্যাড করার কোড, টেবিল আকার কোড, সেই কোডগুলো আমরা আমাদের সৃজনশীল ক্লাসে ডিটেলস দেখবো ইনশাল্লাহ। সো আমাদের বেসিক যে কনসেপ্টটা সেটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। কারো যদি এখনও প্রবলেম থাকে ক্লাসটা দেখে নিও, আর যারা এখনও ক্লাসটা শেয়ার মেনশন করে নাই অবশ্যই শেয়ার মেনশন করে রেখো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে হয়তো বা এমসিকিউ নিয়ে দেখা হবে, না হয় এমসিকিউ বা সিকিউ নিয়ে দেখা হবে। সম্ভবত এমসিকিউ নিয়ে চলে আসবো পরবর্তী ক্লাসে, এবং এর পরবর্তীতে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। আশা করছি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলা, তোমরা ক্লাস থেকে উপকৃত হয়েছো আশা করছি। এবং পরবর্তী ক্লাসে সবাই অন টাইমে যুক্ত হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের শুক্রবারে ক্লাসটা শুক্রবার কয়টা সেটা আমি তোমাদের একটু বলে রাখছি। আমাদের এই ক্লাসটা হচ্ছে পরবর্তী ক্লাসটা, যদিও তোমাদের পেজে সব আপডেট পেয়ে যাবা, গ্রুপে পেজে সব আপডেট পেয়ে যাবা, তারপরে বলতেছি যে আজকে হচ্ছে আমাদের 15 তারিখ, মানে 17 তারিখ শুক্রবার সন্ধ্যা 6:50, অর্থাৎ মাগরিবের নামাজের পর আর কি আমাদের ক্লাসটা শুরু হবে। ঠিক আছে, সবাই ওই টাইমে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত। অনেকে শুরু থেকে যুক্ত ছিল, শান্তমোল্লা, আর অনেকে আছে, লিজা, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য। আর যারা এখনও শেয়ার মেনশন করে রাখো না, শেয়ার এবং মেনশন করে রেখো। ক্লাসের পিডিএফটা তোমরা তোমাদের গ্রুপে পেয়ে যাবা। ঠিক আছে, আমাদের এইচএসসি 24-এর যে একটা গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, 25-26 তোমরা যারা আছে সবাই যুক্ত হতে পারো। ওই গ্রুপের মধ্যেই হচ্ছে আমরা কি করে দেব, এই পিডিএফটা পোস্ট করে দেবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।